তাহলে আগের দিন আমরা মিলার আর উরের নামক যে বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী আছে তাদের এক্সপেরিমেন্ট পড়েছিলাম, তাই না? যে আমরা দেখেছিলাম যে তারা ফ্লাস্কের ভিতরে কি করেছিল, আদিম পৃথিবীর। প্রথমে আমি নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যদি যারা যারা নতুন আজকে জয়েন হয়েছে, যেহেতু আজকেরটাও ডেমো ক্লাসই। তো আমার নাম প্রতিম প্রামাণিক, ঠিক আছে? আমি বিএস নার্সিং একাডেমির হচ্ছে বায়োলজি টিচার বা লাইফ সায়েন্স টিচার, তোমাদের বায়োলজি বলা উচিত না, লাইফ সায়েন্স টিচার, ঠিক আছে? আমার আমি হচ্ছে মালদা মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তো আমি তোমাদেরকে বায়োলজি পড়াবো, ঠিক আছে? বা লাইফ সায়েন্স পড়াবো, সরি। তো ব্যাপারটা হচ্ছে আমরা আগের দিন স্টার্ট করেছিলাম হচ্ছে অভিব্যক্তি বা অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারটা। তো ওটার নেক্সট ক্লাস, সেকেন্ড ক্লাস এটা। তো আগের দিন আমরা পড়েছিলাম যে পৃথিবী সৃষ্টি সময় কিভাবে আমাদের কোষ তৈরি হয়েছিল, এগুলো পড়েছিলাম। সেখান থেকে আমরা কি দেখেছিলাম বলো, মিলার ও উরের পরীক্ষা দেখেছিলাম। তো এই মিলার উরের পরীক্ষাটা এটা আমাদের, এটা এখানে কি দেখেছিলাম বলো, এখানে দেখেছিলাম যে মিলার এবং উর নামক দুজন বিজ্ঞানী মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, এই তিনটে গ্যাসকে 2:2:1 অনুপাতে নিয়েছিল। নিয়ে তারা পৃথিবীতে আদিম পরিবেশে যখন প্রথম সৃষ্টি হয়েছিল, তখন যে পরিবেশগুলো ছিল সেগুলো আমাদের কৃত্রিম ভাবে ল্যাবের ভিতরে আমাদের সেখানে উদ্ভব করেছিল। তো সেখানে উদ্ভব করে কি দেখলো ওরা, যে সেই যে সরল যৌগগুলো, সেই সরল জৈব যৌগগুলো সেই সরল জৈব যৌগগুলো কি হলো বলো, সরল সরল জৈব যৌগগুলো আমরা কম্বাইন করে নিজেদের মধ্যে আস্তে আস্তে জটিল যৌগ যৌগ তৈরি হবে। তাহলে অ্যামোনিয়া মিথেন অ্যামোনিয়া সেই বাকি আর তোমাদের যেটা আছে হাইড্রোজেন, এগুলো সবগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন রকম বিক্রিয়া করে বিভিন্ন ধরনের নতুন জৈব যৌগ তৈরি হবে। সেই নতুন জৈব যৌগ কি কি তৈরি হবে, পরীক্ষার শেষে দেখা গেল যে বিজ্ঞানীরা পরীক্ষার শেষে বিভিন্ন রকমের জৈব যৌগ পেলো। গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, এসব পেলো, ঠিক আছে? তাহলে এই সব জিনিসগুলো আমরা পরীক্ষার শেষে পেলাম। তাহলে এখান থেকে প্রমাণিত কি হলো বলো, যে আস্তে আস্তে অভিব্যক্তির সংজ্ঞা আমরা কি পড়েছিলাম আগের দিন, অভিব্যক্তির সংজ্ঞা পড়েছিলাম যে আস্তে আস্তে সরল যৌগ থেকে জটিল যৌগ দিকে আমাদের এগাচ্ছে। তাহলে এটাই আমাদের অভিব্যক্তি। তাহলে আমাদের ল্যাবে পরীক্ষা করে আমরা জেনে গেলাম যে এটাই মানে কৃত্রিম ভাবে এটাই হচ্ছে। তাহলে আমাদের যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন নিশ্চয়ই এরকমই হয়েছিল। বলো, এই অবধি সবার ক্লিয়ার? আগের দিনের পড়া নতুন শুরু করবো তাহলে আজকে। তাহলে আজকে এখানে লিখি আমি। স্যার স্ক্রিন ঝাপসা দেখাচ্ছে কেন? স্ক্রিন ঝাপসা, আজকে তো আমি হাই ওয়াইফাই স্পিডে পড়াচ্ছি, ওই ঝাপসা দেখা যাচ্ছে। বাকিরা দেখতে পাচ্ছ? স্যার ঠিক আছে তো? না স্যার ঠিকই হ্যাঁ আছে। স্যার ঠিক আছে। আজকে কিছু হবে না, কারণ আমি আজকে ওয়াইফাই স্পিডে ভালো পড়াচ্ছি। স্যার লেফট রিজয়েন করলাম তাও স্ক্রিন ঝাপসা। ঠিক হয়ে যাবে, তোমার নিজের নেটওয়ার্কে কোনো গন্ডগোল আছে, ওটা ঠিক হয়ে যাবে নিজে নিজে। তাহলে আমরা আজকে এখানে হেডিং, আজকে ডেটটা লিখে দাও আগে পুরো। আজকে হচ্ছে 17 তারিখ, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করি, বলো। এক সেকেন্ড। স্যার একজন ভিডিও অন করে রেখেছে। ভিডিও অন করে কি রেখেছে? ভিডিও যে অন করে রেখেছে সে অফ করে দাও। এটা ভিডিও অন করেছে মানে কোম্পানিয়ান মোড অন করে গেছে। ভিডিও অন হয়েছে কি তোর? পুরো ব্ল্যাক আছে ওটা। ও, তাহলে তোমার যেটা এই যে তাহিরা খাতুন যে আছে, তোমার এটা কোম্পানির মোডটা অফ করে দাও। নর্মাল যে যেরকম জয়েন হয় ওরকম ভাবে জয়েন হও, তাহলেই অসুবিধা হবে না বাকিদের। বাকি যদি অসুবিধা হয় তাহলে আমার আমার যে এটা আছে ওটা পিন করে নাও, তাহলে হবে। তাহলে আমার ছাড়া আর বাকি কাউকে দেখতে পাবে না। স্যার রানু বলে একজন। রানু? স্যার দেখা যাচ্ছে না তো। হ্যাঁ আমি অফ করে রেখেছি, অন করে দিচ্ছি। যার ভিডিও অন করা আছে অফ করে দাও, ঠিক আছে? স্যার অফ করে দিয়েছি। ঠিক আছে চলো। তাহলে দেখো, এখানে এখনো জয়েনিং হয়ে যাচ্ছে না, আমার সঙ্গে বারবার অসুবিধা হচ্ছে। চলো।
তাহলে হেডিং দাও, আজকে ডেট লিখলাম, টাইম লিখলাম, লিক্স লিখো। তাহলে আমরা আগের দিন মোটামুটি প্রোটোবায়োন্ট অফ দি মাইক্রোস্ফিয়ার, দেন হচ্ছে আমাদের কোয়াসার বেড এগুলো পড়েছিলাম, হট ডাইলিউট স্যুপ এগুলো পড়েছিলাম। নেক্সট আমরা লিখো যে বিভিন্ন রকমের নতুন পরিবেশে আমরা কিভাবে মানিয়ে নিচ্ছি, ওটা হচ্ছে আমাদের অভিযোজন। ওকে, তাহলে প্রথমে আমরা একটু কয়েকটা রেখাচিত্রের মাধ্যমে জিনিসটা বুঝবো যে কি কি হলো আমাদের এখন অব্দি। তো লিখো সবাই, ফার্স্টে লিখো যা যা পড়েছিলাম আগের দিন সেটা আমরা একটু জাস্ট সামারি করবো রেখাচিত্রের মাধ্যমে। তাহলে বলো, আমরা প্রথমে কি বললাম বলো? পৃথিবী সৃষ্টি হয়েছিল ফার্স্টে। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে মোটামুটি কত 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, তাই না? বলো সবাই, 450 কোটি হ্যাঁ বছর স্যার। পৃথিবী সৃষ্টি হয়েছিল। দেন লিখো সবাই ফার্স্টে, তাহলে 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি। কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি, সবার ফার্স্ট এটা হলো। জাস্ট শর্টে করে একটা বানাচ্ছি আমি, যাতে তোমাদের পরীক্ষাতে মনে থাকে। দেন কি হলো বলো, আমাদের কোন কোন মৌল ছিল প্রথমে? সবারই ফার্স্টে CHON এগুলো ছিল তো মুক্ত অবস্থাতে। হ্যাঁ, তাহলে CHON এগুলো পারমাণবিক মৌল ছিল সেখানে, ঠিক আছে? তারপরে কি হলো বলো, এই মৌলগুলো থেকে আস্তে আস্তে কি হচ্ছে স্যার আমাদের? ওটা বছর সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, বছর আগে পৃথিবী সৃষ্টি। CHON পারমাণবিক মৌল ছিল, সেখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে বলো, আমাদের সরল যৌগ তৈরি হলো। তাহলে সরল যৌগগুলো কি কি হলো বলো আমাদের? জলীয় বাষ্প, ঠিক আছে, দেন মিথেন, দেন অ্যামোনিয়া, এসব তৈরি হলো সরল যৌগগুলো, আমরা দেখছিলাম আগের দিন, তাই না? তাহলে এগুলো থেকে আমাদের কি হচ্ছে আমাদের বলো, এগুলো থেকে আস্তে আস্তে কি হচ্ছে আরো আমাদের জটিল যৌগ তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে আমাদের বলো, বিভিন্ন শর্করা, অ্যামাইনো অ্যাসিড এগুলো উৎপন্ন হলো না, তাই না? তাহলে লিখো শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি তৈরি, ঠিক আছে? তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, শর্করা তৈরি হলো, এগুলো কি ছিল বলো আমাদের? সমুদ্রের গরম তরল সুপের মতো ছিল তো, বলেছিলাম না, হট ডাইলিউট সুপ। শর্করা স্যার কি কি ছিল? অ্যামাইনো অ্যাসিডের আগে কি লিখেছেন ওটা বুঝতে পারছি না। শর্করা, শর্করা, ঠিক আছে? ঠিক তাহলে আছে। শর্করা মানে কার্বোহাইড্রেট, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড উৎপত্তি। নেক্সট এখান থেকে হলো আমাদের কি হচ্ছে বলো, আমাদের আস্তে আস্তে আমাদের কোয়াসার বেড সৃষ্টি হলো। কোয়াসার বেড, কোয়াসার বেড ও, স্যার কিছু বুঝতে পারছি। শুনতে পাচ্ছ না? বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। যে শুনতে পাচ্ছ না একবার রিজয়েন করো, ঠিক হয়ে যাবে। কোয়াসার বেড ও মাইক্রোস্ফিয়ার সৃষ্টি, এটাও দেখলাম আগের দিন। সেখান থেকে কি হলো আমাদের বলো, প্রোটোবায়ন সৃষ্টি হয়েছিল, আদিম কোষ, তাই না? তাহলে সেখান থেকে যে আদিম কোষ সৃষ্টি হবে, তাহলে প্রথমে কি হবে, এককোষী হবে না বহুকোষী হবে বলো সবাই? বহু একুশে। কোষী। কি কি বললাম বলো, বিবর্তনে কি হচ্ছে আমাদের, সরল থেকে জটিল হচ্ছে। তো সরল থেকে মানে কি, এককোষী তো প্রথমে সরল হবে না, প্রথমে তো বহুকোষী আসবে না, তাহলে আগে এককোষী হবে। তাহলে লিখো এককোষী জীবের উৎপত্তি, ঠিক আছে? এইখান থেকে তোমাদের অতটা লাগবে না, তো আমি লিখে দিচ্ছি এককোষী জীবের উৎপত্তি। ওকে, দেন কি হবে বলো, এককোষী থেকে কি হবে, বহুকোষী হবে তো। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে বহুকোষী জীবের উৎপত্তি। স্যার এই কোয়াসার্ভেট ও মিথস্ক্রিয়া সৃষ্টি। মাইক্রোস্ফিয়ার আগের দিন পড়ালাম না, মাইক্রোস্ফিয়ার, আচ্ছা। মাইক্রোস্ফিয়ার সৃষ্টি, বহুকোষী জীবের উৎপত্তি।
তো নেক্সট, বহুকোষী জীবের মধ্যে তো অনেক জীব আছে, আমরা পড়েছিলাম আমাদের প্রাণী জগৎ, উদ্ভিদ 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 রাজ্য, প্রাণী রাজ্য, এগুলো তো পড়েছিলাম। তাহলে ওখান থেকে মোটামুটি আমরা জানতে পেরেছি যে প্রথমে হচ্ছে আমাদের অমেরুদণ্ডী প্রাণীগুলো এসেছিল মোটামুটি, তারপরে আস্তে আস্তে মেরুদণ্ডের দিকে যাচ্ছিল। তো ওগুলো নিয়ে জানার দরকার নেই, এই মোটামুটি এই অবধি লেখানো। বুঝতে পারলে কি কি কিভাবে তৈরি হলো প্রথম থেকে আমাদের রেখাচিত্রটা সবাই? এটা গেল আমাদের মোটামুটি জীবন সৃষ্টির রেখাচিত্র। তাহলে কিভাবে জীবন সৃষ্টি হয়েছে সব বুঝতে পারলে? COHON, তারপর লেখা আস্তে আস্তে, হয়নি। হ্যাঁ লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। এটা আগের দিনের একটা জিনিস লিখালাম আমি, শখ করে, মানে একটা লাস্ট করে লিখলাম। তারপরে আমরা বলেছিলাম বিবর্তন বা ইভলিউশন শব্দটা প্রথম কি ব্যবহার করেছিল, বলেছিলাম আগের দিন। হার্বার্ট হার্বার্ট স্পেন্সার। স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার। হারবার হুম, তাহলে পরীক্ষা হলে যদি এগুলো মনে থাকে, ঠিক আছে? স্যার, লাল কালির লেখাটা আমি বুঝতে পারছি না, একটু বলে দিন প্লিজ। বহুকোষী জীবের উৎপত্তি, ঠিক আছে? ঠিক আছে। তার লেখাগুলো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? কি আবঝা লাগছে না কি লাগছে? না আমার হাতে লেখা খারাপ লাগছে আমার, কোনটা? হ্যাঁ স্যার, স্ক্রিন ভীষণ ডাল এখন না পর্যন্ত। না, হ্যাঁ না স্যার, একদমই বোঝা ঠিকই যাচ্ছে তো আছে। স্যার। একদম ঠিকই স্যার বোঝা আছে। যাচ্ছে একদম। ঠিক আছে ঠিক আছে, বাকিদের ঠিক আছে, তোমার যার অসুবিধা হচ্ছে না, তোমার একবার নেটওয়ার্কটাকে রিফ্রেশ করে নাও বা লিভ হয়ে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে। বাকিরা ঠিক আছে। আমি আজকে আমার আজকে আজকে কোনো ইয়ে কানেকশন ডিস্টার্ব হওয়া উচিত না, কারণ আমি আজকে ওয়াইফাই করাচ্ছি। চলো নেক্সট, নেক্সট হেডিং দাও। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, 1 মিনিট। ঠিক আছে, চলো তাহলে লিখো বহুকোষী জীবের মধ্যে আছে। আমি বহুকোষী জীবের মধ্যে কয়েকটা পার্ট লিখে নাও, ঠিক আছে? তোমাদের লাগতে পারে এগুলো। তো এখানে বহুকোষী জীবের মধ্যে, স্যার দেখা যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ওয়েট করো, এত ধৈর্য হারালে হবে কি হবে? আমি অন তো করিনি। দেখো, তাহলে বহুকোষী জীবের উৎপত্তির মধ্যে আমাদের বহুকোষী জীব থেকে প্রথমে কি বললাম আমরা, বলো? মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, আস্তে আস্তে হবে। তাহলে আমাদের লিখে নাও বহুকোষী জীবের উৎপত্তি। সেখান থেকে লিখো মাছের মতো মেরুদণ্ড প্রাণীর উদ্ভব। লিখো মাছের মতো মেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণীর, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি, ঠিক আছে? নেক্সট হচ্ছে লিখো ডাঙাতে উদ্ভিদ বিবর্তন। ডাঙা মানে জানো তো সবাই, স্থলটা, ঠিক আছে? তো ডাঙা উদ্ভিদের বিবর্তন। তাহলে আস্তে আস্তে সমুদ্র থেকে, তাহলে বলো প্রথম জীব, জীব সৃষ্টি, তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন আসতে পারে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বলো প্রথম জীব যে সৃষ্টি হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সমুদ্রে হয়েছিল না ডাঙাতে হয়েছিল? প্রথম স্যার জীব, সমুদ্রে। সমুদ্রে। কারণ হট মিষ্টি ডাইলুট জল। ছিল তো, হট ডাইলুট তো সমুদ্রে ছিল। হুম, তাহলে প্রথম জীব সৃষ্টি হয় সমুদ্রে, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেনের মধ্যে দিতে পারে। তাহলে সমুদ্র থেকে আস্তে আস্তে সেটা ডাঙার দিকে যাচ্ছে, ঠিক আছে? তো ডাঙার উদ্ভিদের বিবর্তন হলো। তাহলে এরপরে কি হলো বলো? 4 পায়ের মেরুদণ্ডী প্রাণী হলো। তাহলে 4 পা বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী হলো। 4 পা বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব। ওকে, ঠিক আছে, লেখা আছে। নেক্সট, 4 পা বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণীর উদ্ভবের পর থেকে কি হলো বলো আমাদের? সেখান থেকে সরীসৃপ সৃষ্টি হলো। তো সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী এবং স্তন্যপায়ী মোটামুটি সাইমালটেনিয়াসলি, মানে একসঙ্গে তারা সৃষ্টি হয়েছিল। পক্ষী ও স্তন্যপায়ী। বলো লেখা হলো কিনা, তাড়াতাড়ি বলো। সরীসৃপ ও হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে স্যার। চলো নেক্সট, তাহলে লিখো সবাই। এবার আমরা বিভিন্ন মতবাদ করবো। আমরা আমরা জীবন সৃষ্টির মতবাদ পড়েছিলাম তো সবার, বলো জীবন সৃষ্টির মতবাদ। যে বিভিন্ন ধরনের 3-4টা মতবাদ পড়েছিলাম, যেগুলো তোমাদের বলেছিলাম একটা ছকের মধ্যে লিখেছিলাম, বললাম পরীক্ষা তত লাগবে না।
পড়েছিলাম তো? স্যার আপনি যেটা এক্সট্রা কোশ্চেন লিখালেন ওটা কি স্যার ওটা বুঝতে পারলাম না। এক্সট্রা কোশ্চেন ওটা দেখালাম যে প্রথম জীব সৃষ্টি হয় সমুদ্রে, এটার মানে কি? আমরা যখন প্রথম পড়েছিলাম, দেখো এই যে আমরা যখন প্রথম এইসব রাসায়নিক মতবাদ পড়েছিলাম যে সিএইচ মিলে মিথেন অ্যামোনিয়া এসব হলো, এসব হওয়ার পরে সেটা কোথায় তৈরি হলো প্রথম জীব? দেখো সেটা কোথায় হলো, হট ডাইলুট সুপে। তো এই যে হট ডাইলুট সুপ, সেই হট ডাইলুট হ্যাঁ সুপটা স্যার। হট ডাইলুট সুপটা হচ্ছে সমুদ্রের যে জলটা সেটা একদম গরম উত্তপ্ত ছিল, বা জল তো বলা যাবে না তখন, যেহেতু আমাদের পুরোটা ভাবে জল হয়নি, জলীয় বাষ্প ছিল। তো একদম পুরো লাভার মতো থকথকে ছিল। তো সেটা সমুদ্রে ছিল, ঠিক আছে? তো সেই সমুদ্রেই আমাদের প্রথম জীবের সৃষ্টি হচ্ছে। এই যে আমাদের যে কোষগুলো সৃষ্টি হলো না, কোয়াসার পেট, মাইক্রোস্ফিয়ার, এখান থেকে তো আদিম কোষটা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ তাহলে স্যার। আদিম কোষ সৃষ্টি হওয়া মানে কি? প্রথম জীবের সৃষ্টি হওয়া। তো সেই প্রথম জীবের সৃষ্টিটাও আমাদের হচ্ছে সমুদ্রে হয়েছে, ঠিক আছে? এটা গেল আমাদের কারণ লিখলাম, ঠিক আছে? দেন আমাদের সমুদ্র থেকে আস্তে আস্তে কি হয়েছে বলো, জীবের উৎপত্তি, জীবের বিবর্তনের মাধ্যমে সমুদ্র থেকে আস্তে আস্তে সেটা কার দিকে গিয়েছে? ডাঙার দিকে গিয়েছে, তাই না? দেখলাম রেখাচিত্রের মাধ্যমে আমরা, এই যে এখন তো তাই লিখালাম। বলে চল লিখা হয়েছে, নেক্সট লিখো। তাহলে জীবন সৃষ্টির বিভিন্ন মতবাদ আমরা দেখেছিলাম। ওখানে দেখেছিলাম যে বিভিন্ন মতবাদ, যেরকম আমাদের লুই পাস্তুর, মানে লুই পাস্তুর বলছে আমাদের জীবনে পচা গলা থেকে আমাদের বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, বা পৃথিবীর বাইরে থেকে কোনো আসছে, বা ধার্মিক মতবাদ, বিভিন্ন রকম মতবাদ দেখেছিলাম। তাদের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য মতবাদ কোনটা বলো? আমরা যেটা পড়লাম সেটা কি নাম ছিল? রাসায়নিক মতবাদ। রাসায়নিক মতবাদ, ঠিক। রাস- তাহলে এই যে আমাদের এটা যেটা লিখলাম, এটা এইটা হচ্ছে, এটা হচ্ছে এখানে লিখে দিতে পারো তোমার পাশে যদি জায়গা থাকে। এটা হচ্ছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ, ঠিক আছে? সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ। তাহলে রাসায়নিক মতবাদ, ওকে। তাহলে এরকম, এটা আমরা বললাম জীবন সৃষ্টির মতবাদ বিভিন্ন, ঠিক আছে? এবার আস্তে আস্তে আমরা দেখবো জীবনের অভিব্যক্তি বা বিবর্তন কিভাবে হচ্ছে। তাহলে জীবন স্যার ওটা কি লিখলেন বুঝতে পারলাম না। লেখা আছে যে, এক second, লেখা আছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ, মানে সব থেকে বেশি এটা বিজ্ঞানীদের মধ্যে। দেখো বিজ্ঞানীরা যখন কিছু আবিষ্কার করে, তো বিজ্ঞানীদের মধ্যে এই বিজ্ঞানী এক নম্বর বিজ্ঞানী বলে যে 2 নম্বর বিজ্ঞানীটার কথা ঠিক না, 2 নম্বর বিজ্ঞানীটা বলে 3 নম্বর বিজ্ঞানীটার কথা ঠিক না। তো এরকম যে রাসায়নিক মতবাদ আছে সেটা বেশিরভাগ বিজ্ঞানী মেনে নিচ্ছে যে এইটা মতবাদটা ঠিক, বুঝতে পারলে? তো ওই জন্য লেখা আছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ। নেক্সট লিখো। তাহলে নেক্সট হেডিং দেওয়া হচ্ছে জৈব অভিব্যক্তির মতবাদ। হেডিং দাও সবাই। জৈব অভিব্যক্তির মতবাদ। তাহলে এটার মানে কি? জৈব অভিব্যক্তির মতবাদ মানে, মানে আমরা যে পড়লাম অভিব্যক্তি বা বিবর্তন, যেটা বললাম প্রথমে সংজ্ঞা, সেখানে আমরা দেখলাম যে আমাদের কি হচ্ছে, আমাদের বিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব তৈরি হচ্ছে, তাই না? তো সেই সরল জীব থেকে জটিল জীব তৈরি হওয়ার যে প্রথমে প্রথমে দেখলাম কি, আমরা প্রাণ সৃষ্টির মতবাদ দেখলাম। প্রাণ সৃষ্টি হয়ে গেল প্রথমে। এবার প্রাণ সৃষ্টি হওয়ার পরে প্রাণগুলো তো আস্তে আস্তে উদ্ভব হলো, বলো? একদম প্রথমে এক কোষিত ছিল না, কোষ থেকে বহু কোষী, এবার আস্তে আস্তে বহু কোষীটাও আস্তে আস্তে বিবর্তন ঘটবে। তাহলে এই যে কিভাবে বিবর্তন ঘটছে সেটা বিভিন্ন মতবাদের মাধ্যমে আমাদের বলা হয়েছে, ঠিক আছে? তো সেই মতবাদগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট মতবাদ আছে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে সবাই ফার্স্টে লিখো ল্যামার্কের থিওরি বা ল্যামার্কের মতবাদ। তো লিখো ল্যামার্কবাদ। হেডিং দাও সবাই পড়ে, ল্যামার্কবাদ। তাহলে ল্যামার্কবাদ মানে কি বলো? ল্যামার্ক একজন বিজ্ঞানী ছিল। সেই ল্যামার্ক যে বিজ্ঞানীটা যে মতবাদ ছিল সেটাকে আমরা বলি ল্যামার্কবাদ। ল্যামার্কবাদ। নেক্সট, তো ল্যামার্ক যে বিজ্ঞানীটা ছিল সেই বিজ্ঞানীটা কি করেছিল বলো? সেই বিজ্ঞানীটা একটা মতবাদ দিয়েছিল কিভাবে জৈব অভিব্যক্তি ঘটবে। আচ্ছা, তাহলে জৈব অভিব্যক্তি যে ঘটছে, তাহলে ল্যামার্কের ফুল নাম জানো তোমরা? এখানে লিখে দাও যদি জানার কারোর ইচ্ছা থাকে। জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক, ঠিক আছে? তো লিখে নাও যদি কারোর ইচ্ছা থাকে। স্পেলিংটা কি আমাকেও দেখতে হবে। জ্যা বাংলাতে লেখা কঠিন, ইংরেজিতে তাও লিখে দেবো। জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক, এটা হচ্ছে ল্যামার্কের ফুল নাম, ঠিক আছে?
সেটা একটা বিজ্ঞানী ছিল, ঠিক আছে। ওকে, নেক্সট। তাহলে সেই জ্যাকব মনেট ল্যামার্কের একটা বই ছিল, সেটা খুব ইম্পর্টেন্ট বই, যেখানে আমাদের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ প্রকাশ করেছিল। পরীক্ষাতে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। স্টার্ট দিয়ে দাও সবাই। তাহলে কি, সেটা হচ্ছে স্টার্ট দিয়ে দাও সবাই। তাহলে কোন বইয়ে আমাদের ল্যামার্ক তার জৈব অভিব্যক্তি মতবাদ প্রকাশ করেছিল? তার নাম হচ্ছে ফিলোজফিক জুলজি। ঠিক আছে, লিখে নাও সবাই। ফিলোজফি জুওলজিক, জুওলজিক, এটা একটা বইয়ের নাম, ঠিক আছে। তাহলে ফিলোজফি জুওলজিক, ফিলোজফি জুওলজিক নামক গ্রন্থে, পরীক্ষাতে এগুলো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নামক গ্রন্থে ল্যামার্ক তার জৈব অভিব্যক্তির মতবাদ প্রকাশ করেন, ঠিক আছে। লিখো, হয়েছে লিখা? তাহলে জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট মনেট ল্যামার্ক ছিল একটা বিজ্ঞানী। সেই বিজ্ঞানীটা কি করেছিল আমাদের, সেই বিজ্ঞানীটা একটা মতবাদ দিয়েছিল, সেটা হচ্ছে ল্যামার্কবাদ। সেই ল্যামার্কবাদটা কোথায় প্রকাশ করেছিল? সেটা আমাদের ফিলোজফি জুলজিক নামক তার গ্রন্থে প্রকাশ করেছিল ল্যামার্কবাদ। এবার আমাদের জানতে হবে ল্যামার্কবাদটা কি, ল্যামার্কবাদে বলেছিল কি, তাই না? তো লিখো সবাই। লিখো ল্যামার্কবাদের মূল তত্ত্ব। সবাই হেডিং দাও, ল্যামার্কবাদের মূল তত্ত্ব। হেডিং দাও নিচে। মজাদার, ঠিক আছে, ব্যাপারটা ব্যাপারটা খুব সুন্দর, মজাদার ব্যাপার। যদিও এখনকার যুগে ল্যামার্কবাদের কোনো গুরুত্ব নেই, কিন্তু তাও যেহেতু তখন অত আগে বিজ্ঞানী দিয়েছিল, তো এটা একটা মজাদার ব্যাপার, ঠিক আছে। ল্যামার্ক মূল তত্ত্ব। তাহলে কয়েকটা পয়েন্ট লিখাবো, পয়েন্ট লিখে লিখে এক্সপ্লেন করবো তোমাদেরকে, ঠিক আছে। কয়েকটা জিনিস এক্সট্রা লিখাচ্ছি তোমাদেরকে, এক্সট্রা পয়েন্ট করে লিখাবো, ঠিক আছে। হুম। ছোট্ট করে লিখে দিতে পারি তোমাদেরকে, কিন্তু আস্তে ভালো করে আমি বুঝিয়ে লিখাতে চাই, ঠিক আছে, যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয় পড়ে। লিখো সবাই, ফার্স্ট পয়েন্ট লিখো, পরিবেশের অভাব। ফার্স্ট পয়েন্ট কি লিখো বলো? পরিবেশের অভাব। এবার কিছু লিখার আগে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে অসুবিধা না হয়। এবার বলো, আমাদের যে দেহের আকার বা দেহের আকৃতি, সেটা পরিবেশের উপর, খাবারের উপর নির্ভর করে কি করে না? আমরা কি খাচ্ছি, কোথায় থাকছি, তার উপরে আমাদের দেহের আকার আকৃতি নির্ভর করবে কি করবে না, বলো তোমরা? নির্ভর করবে। নির্ভর করবে, অবশ্যই নির্ভর করবে। তাহলে আমরা কোথায় থাকছি, আমরা কোন মাটির উপরে বাস করছি, আমরা কোন খাবার খাচ্ছি, কোন তাপমাত্রার মধ্যে থাকছি, সেটার উপরে আমাদের প্রভাব নির্ভর করবে, মানে আমাদের সেটা বডিতে প্রভাব ফেলবে। তো ল্যামার্কবাদ বলেছে যে আমাদের যে বিভিন্ন আলাদা আলাদা পরিবেশ আছে, সেটার সঙ্গে আমাদের বডি আস্তে আস্তে বিবর্তন ঘটেছে। তাহলে সেখানে আমরা কি লিখবো বলো? লিখো সবাই। যেটা পরিবেশের অভাব হচ্ছে পয়েন্টটা, সেটার পয়েন্টের মেন 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 পয়েন্টটা লিখে নাও, যে পরিবেশের পরিবর্তন ঘটলে, লিখো সবাই, পরিবেশের
পরিবর্তন ঘটলে, এটা অত ইম্পর্টেন্ট পয়েন্ট না, সেখানে জাস্ট একটা লাইন লিখে ছেড়ে দাও, অসুবিধা নেই। তাহলে কি বললাম বলো, পরিবেশের পরিবর্তন ঘটলে কি হবে, আমাদের দেহের আকার আকৃতি স্বভাবেরও পরিবর্তন ঘটবে। তাহলে লিখো জীবের স্বভাব ও দেহেরও পরিবর্তন ঘটে। এটার মানে কি বলো? আচ্ছা তোমার যদি আমি এটা সহজ উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যদি ধরো খুব গরম থেকে কেউ একজন এসেছে আর একটা কেউ সাধারণ ঘরের তাপমাত্রাতে আছে, তাহলে বলো কার আমাদের মেজাজটা বেশি খিটখিটে থাকবে? যে খুব গরম ঘর থেকে এসেছে ওই? যে গরম না, ঘর থেকে হ্যাঁ অবশ্যই যে খুব গরম ঘর থেকে এসেছে তার মেজাজটা খিটখিটে থাকবে। তাহলে কি হচ্ছে বলো, তাপমাত্রার উপর নির্ভর করে আমাদের মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো বলো স্বভাব চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে বুঝতে পারলে, এটা হচ্ছে আমাদের ল্যামার্ক বলেছিল ফার্স্ট পয়েন্টে। বলো পরিবেশের অভাব বুঝতে পেরেছো পয়েন্টটা? অভাব লিখেছি আমি, অভাব না প্রভাব লিখো সবাই, বাংলাতে ভুল লিখে দিয়েছি, অভাবের প্রভাব, সরি, ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট, ইংরেজিটা বাংলা লিখতে গিয়ে ভুল লিখেছি। পরিবেশের প্রভাব, পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দেহেরও পরিবর্তন ঘটে। বলো ফার্স্ট পয়েন্ট সবাই বুঝতে কেমন অসুবিধা আছে? তাহলে নেক্সট পয়েন্ট যাবো। তাহলে বলো জীব কি চাইবে না বলো? স্যার। হ্যাঁ, তাহলে জীব কি চাইবে? না স্যার। জীব কি চাইবে? কোন একটা মানে ভালো পরিবেশে থাকতে চাইবে না কোন একটা কঠোর পরিবেশে থাকতে চাইবে? বলো সবাই, জীব কি চাই? ভালো স্যার পরিবেশে। ভালো ভালো পরিবেশ। এবার যদি ভালো ধরো পরিবেশ। হ্যাঁ, এবার আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরো এখানে একটা মরুভূমি আছে আর এখানে একটা নর্মাল জলা জায়গা আছে। তাহলে বলো জীব কোথায় যাওয়ার চেষ্টা করবে, মরুভূমি থেকে জলা জায়গাতে না জলা জায়গা থেকে মরুভূমিতে? জলা জায়গাতে। মরুভূমি থেকে জলা জায়গাতে। জলাজয়ে। জলা জায়গাতে। কারণ ওখানে সে কি পাবে, খাদ্য পাবে, জল পাবে, এসব পাবে। তাহলে বুঝতে পারছো পরিবেশের পরিবর্তন ঘটে যাচ্ছে, তাহলে আমাদের জীবের স্থানের পরিবর্তন ঘটে যাচ্ছে, তাই না? তাহলে লিখো তাহলে আমরা লিখতে পারি পরিবেশের পরিবর্তনের জন্য জীব স্থান পরিবর্তন করতে পারে, তাই না? লিখতে পারি তো? তাহলে লিখো না সবাই। হ্যাঁ স্যার। পরিবেশের পরিবর্তনের কারণে জীবেরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে, ঠিক আছে? সরি, এবার বলো, আমি এটা পরে পড়াবো, তাও আমি এখন বলে দিচ্ছি। তাহলে বলো আমরা কি চাই, আমরা নিজেদের বাড়ি প্রথমে ছেড়ে দিতে চাই না প্রথমে আগে চাই যে একটু একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি? বলো কোনটা করবো, আমরা প্রথমে ছেড়ে দেবো না মানিয়ে নেওয়ার চেষ্টা করবো? প্রথমে মানিয়ে তাহলে বলো ওই ব্যক্তির আগে তাহলে কি হবে বলো, অভিযোজন করার চেষ্টা করছে। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে অভিযোজন করতে না পারলে কি করবে বলো, আমাদের স্থান পরিবর্তন করে নেবে, ঠিক আছে? তাহলে পরিবেশের পরিবর্তনের কারণে জীবেরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে। হ্যাঁ। বলো হয়ে গেল 1 নম্বর পয়েন্ট, লিখো 2 নম্বর পয়েন্ট। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো সবাই, পরিবেশের প্রভাব হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট লিখো অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? স্টার দিয়ে দাও। তাহলে লিখো অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র। এটা খুব মজাদার একটা নিয়ম, ঠিক আছে? তাহলে ল্যামার্ক যে বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানী কি বলেছিল বলো? সেই বিজ্ঞানী বলেছিল যে কোনো একটা অঙ্গ যদি আমরা বেশি ব্যবহার করি, তো সেই অঙ্গটা আস্তে আস্তে আরো মজবুত হতে হবে, ঠিক আছে? আর কোনো একটা অঙ্গ যদি আমরা ব্যবহার না করি, সেই অঙ্গটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এটা ছিল মেন সূত্র। বলো এটা নর্মাল একটা লাইন, তো বুঝতে পারলে লাইনটার মানে? যে কোনো একটা জিনিস যদি আমরা বেশি ব্যবহার করি, তাহলে সেই জিনিসটা আরো জটিল হবে, সেই জিনিসটা আরো শক্ত হবে, সেই জিনিসটা আরো ভালো হবে। আর সেই কোনো জিনিসটা যদি আমরা আস্তে আস্তে ব্যবহার কমিয়ে দিই তাহলে সেই জিনিসটা আস্তে আস্তে আমাদের দেহ থেকে বিলুপ্ত হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে বলো আমরা হুম তাহলে আমরা কি বলবো বলো, আমাদের সেই যে কি বলবো বলো, আমাদের যে ধরো সাপের তো আগে পা ছিল, জানো তোমরা? সাপের যখন ইয়ে হয়েছিল তখন সাপের পা ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। সাপের পা ছিল তো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সাপের পাটা বিলুপ্ত কেন হয়েছে বলো? সাপ যখন হ্যাঁ
ব্যবহার করে না স্যার, হ্যাঁ, ব্যবহার করে না। করতো না বলে। তাহলে সাপের যে পা ছিল, সেই পাপের পাটা সাপ সাপ কি সাপ তো মানুষের মতো গমন করে না, সাপ কি গমন করে, এরকম করে হেলে ডুলে গমন করে, তাই না? তাহলে সাপ যখন গমন করছিল তার মধ্যে তার মানে পায়ের প্রয়োজন হ্যাঁ হচ্ছিল। স্যার। তাহলে পায়ের প্রয়োজন হচ্ছিল না, তাহলে পায়ের প্রয়োজন হচ্ছিল না, তাহলে পায়ের প্রয়োজন না হওয়ার কারণে কি হচ্ছে বলো, পায়ের ব্যবহার কমে যাচ্ছে। তাহলে পায়ের ব্যবহার কারণ কমে যাওয়ার জন্য হ্যাঁ স্যার। সাপের ব্যবহার মানে সাপের পাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্যার মাইক অফ স্যার স্যার জেব্রাদেরও তো তাই, মানে ওনাদের ও হচ্ছে ছোট ছিল আগে গলা, তারপরে যখন হ্যাঁ, ব্যবহার করতে আসছি শিখলো আসছি, তখন সব তো আসছে। গলা লম্বা হ্যাঁ, হয়ে গেল। সবগুলো লিখাচ্ছি, জিরাফ হবে এটা, সব জেব্রা না, লিখাচ্ছি। জেব্রা না, জিরাফ হবে। ঠিক আছে? মাইক অফ করে দাও সবাই, মাইক অফ করে দাও, না অসুবিধা হবে সবার। তাহলে আমাদের প্রথমে উদাহরণটা, সাপের উদাহরণটা আমি বললাম জাস্ট যেহেতু সাপের বিলুপ্ত হয় সেই জন্য। তাহলে সাপের অব্যবহারের জন্য হচ্ছে, তাই না? তো লিখো সবাই। তো ফার্স্টে লিখো, আমি যেটা প্রথম লাইনটা বললাম যে যে জিনিসটার ব্যবহার হবে সেই জিনিসটা আরো শক্তি হবে, তাহলে লিখো ক্রমাগত ব্যবহারের ফলে, ক্রমাগত ব্যবহারের ফলে ক্রমাগত ব্যবহারের ফলে লিখো কোনো নির্দিষ্ট অঙ্গ আরো সবল, ঠিক আছে, আরো সবল ও সুগঠিত হয়। তো আমরা বললাম যে যেসব অঙ্গের ব্যবহার বেশি হবে সেসব অঙ্গটা কি হবে বলো, আরো বেশি আমাদের ডেভেলপড হয়ে যাবে, সে আরো বেশি শক্ত হয়ে যাবে। আর তার উল্টোটা কি হবে বলো, তাহলে ক্রমাগত অব্যবহারের ফলে লিখো ক্রমাগত অব্যবহারের ফলে কোনো অঙ্গ দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়, দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়, প্রাপ্ত হয়ে অবশেষে বিলুপ্তি ঘটে, অবশেষে। স্যার ওটা কি লিখেছেন বুঝতে পারছি না, গঠিত নাকি স্যার? সবল ও সুগঠিত, সুগঠিত। আচ্ছা আচ্ছা। ক্ষয়প্রাপ্ত আগে এটা ক্ষয়প্রাপ্ত ও দুর্বল, দুর্বল ও ক্ষয়প্রাপ্ত। দুর্বল। স্যার ওইগুলো কেটে যাচ্ছে মানে আচ্ছা, এটা কেটে লেখাটা। যাচ্ছে। এবার আমার এটাতে হচ্ছে মনে হয়। এবার ঠিক আছে? স্যার লেখা কাটছে না। কাটছে না তো, লেখা কাটছে তোমার ওটা নেটের জন্য, ঠিক আছে? নেটওয়ার্ক স্পিড কম থাকলে সেটা লেখাটা কেটে যেতে পারে সাইড থেকে। ঠিক আছে? তো নেক্সট দেখো, ক্রমাগত অব্যবহারের ফলে কোনো অঙ্গ দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে বিলুপ্তি ঘটে। তাহলে যেসব অঙ্গের ব্যবহার বেশি করব সেসব অঙ্গ আরো বেশি শক্তিশালী হবে, যেসব অঙ্গের ব্যবহার কম করবো সেসব অঙ্গ আস্তে আস্তে বিলুপ্ত হবে। জাস্ট সহজ ব্যাপার, এগুলো বেশি ঘাঁচাতে যাবে না। যখন বেশি ভাববে, বেশি কিছু উল্টাপাল্টা ভাববে, তাহলে আস্তে আস্তে আরো জটিল হবে। সহজ ব্যাপারকে সহজ হবে না। তাহলে বলো আমরা কি দেখলাম, আমরা আস্তে আস্তে তাহলে এখানে উদাহরণ দেবো কয়েকটা অঙ্গের ব্যবহার অব্যবহারের। তাহলে ব্যবহারের উদাহরণ লিখো, তাহলে ব্যবহারের উদাহরণ লিখো সবার ফার্স্টে, ব্যবহারের উদাহরণ। তো ব্যবহারের অঙ্গ লিখো যে আমাদের জিরাফ, ঠিক আছে? তাহলে জিরাফ আমাদের ল্যামার্ক বলেছিল যে জিরাফ যে ছিল প্রথমে আদিমকালে জিরাফ ছিল অনেক সরু গলা, মানে সরু বলছি সরি, বেটে গলা যুক্ত, ঠিক আছে? আর গলার বেশি লম্বা ছিল না, ঠিক আছে? এটা যদিও জিরাফের মতো লাগছে না তাও ঠিক আছে। তো সেটা কি করেছিল, এবার জিরাফের গলার লম্বাটা আস্তে আস্তে বাড়লো কিভাবে বলো, যে সেই যে গাছগুলো ছিল, আমি গল্পটা শোনো ভালো করে, তাহলে মনে থেকে যাবে। তাহলে বলো যে আমাদের যে গাছ ছিল তখন আদিম পরিবেশে, মানে আদিম যুগে যখন আমাদের উদ্ভিদ ছিল, তো সেই উদ্ভিদের কি করেছিল বলো, সেই উদ্ভিদের আস্তে আস্তে গাছগুলো নিচের পাতাগুলো প্রথমে শেষ হয়ে গেল। তাহলে নিচের পাতাগুলো প্রথমে যখন শেষ হয়ে গেল তখন কি হচ্ছে বলো, আমাদের সেটাকে মাথাটাকে আরো টান করে খেতে হচ্ছে তোকে, তাই না? বলো সবাই।
যদি হ্যাঁ এরকম স্যার। প্রথমে হ্যাঁ স্যার। স্যার, ওটাই তো বললাম স্যার, যে হ্যাঁ হ্যাঁ জিরাফের হ্যাঁ আমি বলছি তো, সব উদাহরণ বলবো, সেই জন্য আমি তখন বললাম যে বলছি আমি, ঠিক আছে? তুমি ভুল বলোনি, আমি তোমাকে বলেছি ভুল বলেছো। তাহলে দেখো, তাহলে জিরাফের যে গলাটা হচ্ছে, তো সেই গলাটা কি হচ্ছে, প্রথমে আস্তে আস্তে ছোট ছিল, তো সেই উঁচু ডালের পাতা খাওয়ার জন্য আস্তে আস্তে সেই জিরাফের গলাটা আস্তে আস্তে লম্বা হয়েছে। এটা কি বলেছে, এটা কে বলেছে? এটা ল্যামার্ক বলেছে, ঠিক আছে? এটা কিন্তু হ্যাঁ, ডারউইন কিন্তু এটা তার উল্টোটা, হ্যাঁ এর মধ্যে করলে হবে। ডারউইন কিন্তু আলাদা আলাদা কথা বলেছে। ডারউইন যেটা বলেছিল সেটা ডারউইন যখন পড়াবো তখন বলবো। তো লিখো সবাই, খর্ব গলাযুক্ত, লিখো সবাই, খর্ব গলাযুক্ত। খর্ব গলা মানে যেটার গলার হাইট কম, ঠিক আছে? খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের উঁচু গাছের পাতা খাওয়ার জন্য খাওয়ার জন্য খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য ধীরে ধীরে গলার দৈর্ঘ্য বাড়তে থাকে। এটা বলেছিল ল্যামার্ক। কার মতে? এটা ল্যামার্কের মতে। আমরা কিন্তু ল্যামার্কবাদ পড়ছি, এমন কিন্তু ভেবে ভেবে নিও না যে আমাদের আমাদের এখনকার পরিবেশে কিন্তু এটাই হয়। এটা ভাবার কোনো দরকার নেই, ল্যামার্ক বলেছিল এটা, ঠিক আছে? তো খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য ধীরে ধীরে গলার দৈর্ঘ্য বাড়তে থাকে, ঠিক আছে? এটা গেল আমাদের একটা উদাহরণ, ব্যবহারের উদাহরণ। কারণ আমাদের কি গলার ব্যবহারটা বেশি করছি, তাহলে গলার ব্যবহারটা বেশি করতে গিয়ে কি হচ্ছে, আমাদের গলাটা আরো লম্বা হয়ে যাচ্ছে। তো, ঠিক আছে, নেক্সট লিখো। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আরেকটা হচ্ছে আমাদের হাঁস। হাঁস, ঠিক আছে, লিখো হাঁস। এটা 1 নম্বর উদাহরণ গেল। 2 নম্বর উদাহরণ লিখো হাঁসের উদাহরণ, ঠিক আছে? তাহলে সবাই জানো হাঁসের আঙুল থাকে, তাই তো? আঙুল থাকে না? হাঁসের পায়ে আঙুল থাকে এরকম। হ্যাঁ স্যার। তাহলে বলো হাঁস কোথায় থাকে? জলে থাকে তো হাঁস, তাই না? জলে থাকে। এবার হাঁস যে জলে থাকে, হাঁসকে জলে থাকতে গেলে আমরা যেরকম মাটিতে হাঁটি, তো আমাদের মাটিতে হাঁটলে কি হয়, পায়ের যে আঙুলগুলো আছে সেটা নর্মাল থাকলেই হবে, আমাদের অসুবিধা নেই। এবার বলো আমরা যখন, আমরা একটা উদাহরণ দিচ্ছি, তাহলে 1 মিনিটে বুঝে যাবে তোমরা। আমরা যখন কেউ বোটিং করেছো, বোটিং বা নৌকা, বা গ্রামে যদি কেউ থাকো বা শহরে যেখানেই থাকো, হ্যাঁ স্যার, করেছি। তো বোটিং যখন করে, বোটিং এর যে দাঁড়টা থাকে, যেটাকে বলে দাঁড়, সেটা দাঁড়টা কি থাকে বলো, এরকম চ্যাপ্টা থাকে তো? হ্যাঁ, হ্যাঁ। তো সেই দাঁড়টা যদি চ্যাপ্টা না হয়, এরকম যদি এরকম থাকতো, এরকম যদি দাঁড়টা থাকতো, তাহলে দাঁড়টার কাজ করার সামর্থ্য কম হতো না বেশি হতো বলো সবাই? এটাতে কম কম হতো, জল হতো। কম হতো। হয়ে যেত, তাহলে এবার থাকতেও বলো, পারে। হ্যাঁ এবার দেখো আমাদের এবার ভাবো দাঁড়ের সঙ্গে কল্পনা করো, ঠিক আছে? তাহলে দাঁড়ের সঙ্গে যদি মানে কল্পনা করো, তাহলে আমাদের যে হাঁসের পা ধরো এরকম 4টা আঙুল আছে তার, বা 5টা আঙুল আছে। তাহলে এইটা যখন জলের ভিতর দিয়ে সাঁতার কাটবো হাঁসটাকে, তাহলে হাঁসের জলের ভিতর সাঁতার কাটার সময় অনেক বেশি ডিস্টেন্স যেতে পারবে না, কম ধরো এক ধাক্কাতে বেশি দূর যেতে পারবে না। এইবার যে এই যে হাঁসের যে পায়ের গুলো আছে, এই পায়ের মাঝখানে যদি একটা পাতলা চামড়া চলে আসে, তাহলে কি হবে বলো, আমাদের পুরোটা একটা জিনিস হয়ে গেল না? এবার এটা দিয়ে যদি সাঁতার কাটে হাঁস, তাহলে বেশি দূর যাবে না কম দূর যাবে? বেশি দূর যাবে, বেশি দূর যাবে। দ্রুত গতিতে যেতে পারে। দ্রুত গতিতে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের হাঁসের যে পা গুলো আছে, সেটা আস্তে আস্তে ব্যবহারের কারণে আমাদের এটা, যে মাঝখানে একটা পাতলা চামড়া সৃষ্টি হলো, তাহলে এই পাটাকে আমরা বলি লিপ্ত পদ। কি বলি? লিপ্ত পদ। সবাই লিখে নাও হাঁসের লিপ্ত পদ। লিখে নাও হাঁসের। স্যার, আমি ছবি এঁকে তারপরে পায়ের ওখানে লিপ্ত পদ লিখে দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। তুমি নিজের মতো করে ছবি এঁকে নাও, ওটার ছবির তো জরুরি নেই, সেই জন্য আমি বলে দিলাম। উদাহরণটা খালি মনে রাখিও, ঠিক আছে? আর লিপ্ত পদ জিনিসটা কি জাস্ট বুঝিয়ে দিলাম। উদাহরণটা মনে রাখলে যাবে, তোমাদের মেন কথা উদাহরণ মনে রাখতে হবে। তাহলে হাঁসের লিপ্ত পদ। ওকে স্যার। নেক্সট 3 নম্বর লিখো। আচ্ছা 3 নম্বর লিখার আগে, আচ্ছা মোটামুটি একটা ব্যবহার লিখলাম, এবার অব্যবহারে লিখো কয়েকটা, ঠিক আছে? লিখো অব্যবহারের উদাহরণ। স্যার, 3 নম্বরটা অব্যবহারের হবে? না না 3 নম্বর না, 2 নম্বর, ওটা দুটোই থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে। অব্যবহারের উদাহরণ। তাহলে প্রথম উদাহরণ একটা অলরেডি আমি বলে দিচ্ছি, সাপের পা। লিখে নাও ওটা, ঠিক আছে? তাহলে লিখে নাও 1 নম্বর দিয়ে। তাহলে সাপের পূর্বপুরুষদের পা ছিল, কিন্তু ক্রমাগত
অব্যবহারের ফলে অব্যবহারের ফলে সাপের পা বিলুপ্ত হয়েছে। সাপের পা বিলুপ্ত হয়েছে। ওকে, তবে আরেকটা উদাহরণ লিখে নাও, উট পাখির ডানা। তাহলে আমাদের যে এখনকার যে উট পাখি দেখা যায় সেই উট পাখিগুলো উঠতে পারে না, তাই না? উট পাখি উঠতে না, কিন্তু আগেকার যুগে যে আদিম যুগে উট পাখি ছিল সেই উট পাখি কিন্তু উঠতে পারতো। তাই লিখো উট পাখি, এটা একটা প্রথম উদাহরণ গেল, সাপ গেল, সাপ। আগে উদাহরণগুলো মনে রাখবো কি কি ছিল, জিরাফ, হাঁস, এটা গেল সাপ। ঠিক আছে, 2 নম্বর উদাহরণ লিখো, উট উট পাখির ডানা, সরি উট পাখির ডানার অব্যবহারের ফলে তা বিলুপ্ত হয়েছে। তাহলে দুটো ব্যবহারের উদাহরণ লিখলাম, দুটা অব্যবহারের উদাহরণ লিখলাম, মনে থাকবে সবার? বলো লেখা হয়েছে কিনা সবার? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। চলো নেক্সট লিখো। তাহলে এটা আমাদের ব্যবহার ও অব্যবহার সূত্র, অনেকটা পয়েন্ট লিখে দিলাম তার মধ্যে। তাহলে ব্যবহার আর অব্যবহারের সূত্রের মধ্যে এটা পয়েন্ট ছিল, এই যে 2 নম্বর পয়েন্টটা ছিল। ঠিক আছে, মনে আছে সবার? ফার্স্ট পয়েন্টটা ছিল হচ্ছে পরিবেশের প্রভাব, 2 নম্বর ছিল হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র। 3 নম্বর লিখো, 3 নম্বর লিখো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র লিখো। তাহলে 3 নম্বর পয়েন্ট লিখো সবাই, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। এটা একটা খুব অদ্ভুত ধরনের নিয়ম ল্যামার্কে, ঠিক আছে? ল্যামার্কে এটা ভেবেছিল কেন, ল্যামার্কে জানে, কিন্তু খুব একটা অদ্ভুত ধরনের নিয়ম। তার নিয়মটা কি আমি বলছি। তো ল্যামার্ক বলেছিল যে একটা জীব তার জীবনকালে যেসব বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যাবে, মানে যেসব বৈশিষ্ট্য তার মধ্যে আসবে, সেই বৈশিষ্ট্যটা আস্তে আস্তে পরের যুগে বা পরের যে তার বাচ্চা তার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই 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 অনুযায়ী কি বলো, যে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় সেগুলো কি হচ্ছে, পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, এটা আমাদের বলছে। তাহলে আমাদের এটার মানে কি, ধরো যদি কারোর পা কাটা থাকে, সে পা কাটাটা আস্তে আস্তে পরের প্রজন্ম যদি হয় তো তারও পা কাটা হবে। ঠিক আছে, কারণ কি, সে পা কাটা নিয়ে বেঁচে গেছে তো, তাই না? সে পা কাটা নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তাহলে ল্যামার্কের মতে যে তার পরবর্তী জেনারেশন হবে তারও পা কাটা হবে। ঠিক আছে, তাহলে এটা কি ঠিক 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 বলেছিল না ভুল বলেছিল? ভুল বলেছিল। ভুল বলেছিল। ঠিক আছে, আলোচনা করেছি। লিখো লিখো সবাই। তাহলে কি বলেছিল, যে আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্মে জমা হতে হতে আস্তে আস্তে একটা নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের, ল্যামার্ক বলেছিল, সবাই লিখো, পরিবেশের প্রভাবে পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয়, মানে তার যে যেসব বৈশিষ্ট্য আসছে পরিবেশের পরিবর্তন প্রভাবে, ঠিক আছে, অর্জিত হয়, সেটা কি হচ্ছে বলো, কি বললাম? বড় জীবনকালের পরে কি লিখেছেন? পরিবেশের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয়, ঠিক আছে, তা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তাহলে লিখো, তা পরবর্তী প্রজন্ম, মানে তার বাচ্চা, তার, ঠিক আছে, তার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, সঞ্চারিত হয়। তাহলে লাইনটার মানে বুঝতে পেরেছো? পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। ঠিক আছে,
ঠিক আছে, 1.5 ঘন্টা পরে আমি করছি, পড়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি বললাম আমরা, বলো যে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তাহলে এখানে লিখে নাও সবাই। হুম। তাহলে কি বলেছিল আমাদের ল্যামার্ক, যে আমাদের এই পয়েন্টের মানে বুঝতে পেরেছো সবাই? তো পয়েন্টের মানে যেটা সেটাই আমরা লিখে দিলাম, বর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। উত্তরাধিকার মানে কি? উত্তরাধিকার কথার মানে কি? আমরা আমরা সম্পত্তির মালিক। উত্তরাধিকার কথাটা নাম শুনলে আমরা ভাবি যে সম্পত্তির ভাগ নেওয়া, ঠিক আছে? আমাদের আমাদের মধ্যে সেটাই আছে। উত্তরাধিকার মানে কি? এই উত্তরাধিকার কথাটা মানে কি? আমাদের বাবার যে সম্পত্তি, হ্যাঁ, বাবার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা আস্তে আস্তে সে পরের জেনারেশনে কিভাবে ভাগ করে নিচ্ছে, সেটা উত্তরাধিকার। মানে বাবার যে যা জিনিসপত্র আছে সেটা আমাদের পরবর্তী জেনারেশন পাবে, আর তারপর তার থেকে তার পরবর্তী জেনারেশন পাবে। তো যেরকম আমাদের বাবার যে সম্পত্তির উত্তরাধিকার হচ্ছে, সেরকম ল্যামার্ক বলেছিল যে আমাদের বাবার যেসব বৈশিষ্ট্য তার জীবনকালে অর্জন করবে সেটা তার পরবর্তী জেনারেশন মানে আমার মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। এটা আমাদের ল্যামার্ক বলেছিল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হাঁসের লিপ্ত পদে, আচ্ছা হাঁসের লিপ্ত পদের ওখানে কয়েকটা পয়েন্ট লিখে দাও, পয়েন্ট লিখে লিখে নাও, যদি পরীক্ষাতে চলে আসে। আমি লিখতে একটু লিখে নিই। এখানে হাঁসের লিপ্ত পদের পাশে লিখে দাও কয়েকটা পয়েন্ট, ঠিক আছে? তো আমি যেটা মুখে বলেছিলাম ওই কথাটা লিখিনি, লিখে নাও। তাহলে প্রথমে কি হয়েছিল বলো? আমাদের সাঁতার কাটার জন্য কি হচ্ছে? সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলির মাঝখানে চামড়া আসছে, তাই না? সেটাকে লিপ্ত পদ বলছি। তাহলে ওটা লিখে নাও, যদি পরীক্ষাতে চলে আসে। তাহলে লিখো, সাঁতারে সুবিধার জন্য পায়ের, যেটা আমি মুখে বলেছিলাম ওটাই শুধু লিখে দিচ্ছি, আঙুলের মাঝে পাতলা চামড়া বা লিপ্ত পদের সৃষ্টি। লিপ্ত পদের সৃষ্টি। কারো কিছু বুঝতে অসুবিধা আছে? লাইনটা অলরেডি আমি বুঝিয়েছি। সাঁতারের সুবিধার জন্য চামড়া, সরি চাপড়া না, চামড়া, পাতলা চামড়া। বড় লাইনটার মানে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার কি হ্যাঁ। তাহলে যেখানে আমরা লিখছিলাম ওখানে ফিরে আসো। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্র আমাদের হয়ে গেল। নেক্সট লিখো, নেক্সট লিখো, নতুন প্রজাতির উৎপত্তি। তার ল্যামার্ক বলেছিল যে এই যে নতুন আমাদের যে জীবের অর্জিত বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সেই বর্জিত বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে বংশানুক্রমে সঞ্চারণের ফলে একটা নতুন প্রজাতির উদ্ভব করছে। তাহলে লিখো সবাই, হেডিংটা দাও, নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি। আচ্ছা, এটা অনেকটা ইতর পরাগযোগের এর মতো, সুবিধার মতো, বা স্বপরাগযোগ অসুবিধা, যা ইচ্ছে বলতে পারো। ইতর পরাগযোগ পড়েছিলাম, যারা যারা ক্লাসে পড়েছো আমাদের তারা জানো। ইতর পরাগযোগ যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম, মনে আছে, যে ইতর পরাগযোগের ফলে তার মধ্যে নতুন জেনেটিক ভেরিয়েশন বা নতুন বৈশিষ্ট্য দেখা যায়, উৎপন্ন হয়েছে, হ্যাঁ মনে স্যার, আছে? হ্যাঁ তাহলে সেখানে সেটা কি বলেছিলাম বলো? সেটার ফলে কি হচ্ছে, আমাদের তার থেকে, তার বাবা মার থেকে দেখতে আস্তে আস্তে আলাদা হচ্ছে। এটা বলেছিলাম তো আমি, যে তার বাবা মার হ্যাঁ থেকে স্যার, দেখতে আস্তে আস্তে আলাদা হচ্ছে। তাহলে সেই দেখতে যে আস্তে আস্তে আলাদা হচ্ছে, সেই দেখতে আলাদা হওয়ার ফলে কি হচ্ছে বলো? আস্তে আস্তে তার দিয়ে নতুন বৈশিষ্ট্য আসছে। তো এইটার সঙ্গে আমরা ওটাকে লিঙ্ক করতে পারি তো, বলো? তাহলে সেই নতুন বৈশিষ্ট্য যে আমাদের দিয়ে আসছে, সেই নতুন বৈশিষ্ট্য আমাদের দিয়ে আসার ফলে কি হচ্ছে, আস্তে 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 আমরা প্রথমে ধরো 10%, ধরো আমরা প্রথমে 50% আমাদের মা বাবার মতো দেখতে, দেন 60%, ধরো আস্তে আস্তে 40% আমার মা বাবার মতো দেখতে, তারপর 30% আমার মা বাবার মতো দেখতে, 20%, 10%, আস্তে আস্তে যখন 0% চলে আসলো, তখন আমাদের মা বাবার সঙ্গে একটু আমাদের মিল থাকবে? না স্যার তাহলে আমাদের মা বাবার সঙ্গে যখন একটু মিল থাকবে না, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো বলো? আমরা একটা আলাদা জিনিস তৈরি হয়ে গেলাম না? বলো, বলতে পারবো আমরা? হ্যাঁ স্যার ইতর পরাগবলিতার জন্য স্যার হ্যাঁ। জীবদের তাহলে সাথে মাতৃজীবের কোনো যোগাযোগ থাকে না। ঠিক, তাহলে এটা এই জন্যই আমরা বলি যে তখন ওখানে যখন পড়েছিলাম আমরা নতুন প্রজাতি এখানে এইভাবে ঘটতে পারে, তো এখানেও আমরা লিখতে পারছি এইভাবে, যে জীবের যে জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেগুলোর বংশানুক্রমে সঞ্চালনের ফলে আস্তে আস্তে সেগুলো জড়ো হয়ে সেটা কি হচ্ছে বলো? নতুন প্রজাতির উদ্ভব ঘটছে। তাহলে আমরা লিখে নাও একটা জাস্ট করে, তো লিখো, ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী, ল্যামার্কের
তত্ত্ব অনুযায়ী ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী কি হচ্ছে, জীবের যে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জীবনকালে, লিখো অর্জিত বৈশিষ্ট্যের, আগের পয়েন্টে যেটা পড়লাম আমরা, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমে সঞ্চারণ। ঠিক আছে, তাহলে বংশানুক্রমে সঞ্চারণ কথাটা মানে কি বলো, বাবা, বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, এভাবে পরপর চলে যাবে বংশানুক্রমে। ঠিক আছে, তাহলে বংশানুক্রমে সঞ্চারণের ফলে ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমে সঞ্চারণের ফলে, ঠিক আছে, প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে, প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়া মানে কি বলো, আমরা কি বললাম, আস্তে আস্তে প্রতিটা প্রতিটা জন্ম মানে প্রতিটা জেনারেশন নতুন নতুন বৈশিষ্ট্য উদ্ভব হবে, তাই না? লিখো প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে কি হচ্ছে বলো, একটা কি তৈরি হচ্ছে, নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, তাই না? যেটা পয়েন্ট ছিল আমাদের। ফলে ধীরে 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 একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতি সৃষ্টি হয়। প্রজাতি সৃষ্টি হয়, বলো পয়েন্টটা যদি কেউ না বুঝতে পারে তাহলে বলো, আরো বুঝিয়ে দেবো। স্যার আরেকবার বুঝিয়ে দিন পয়েন্টটা। আমরা কি বললাম বলো, আগের যে পয়েন্টটা ছিল অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, এটাতে কি বলেছিল বলো, আমাদের পরিবেশের যে প্রভাব হচ্ছে, পরিবেশের প্রভাবে বিভিন্ন পরিবর্তিত পরিবেশ থাকছি তো আমরা, ধরো আমাদের পরিবর্তিত পরিবেশের বিভিন্ন প্রভাবের কারণে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ধরো আমাদের, এটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি, এটা সব থেকে বেস্ট উদাহরণ দেবো আমি, দেখো বেস্ট উদাহরণ দিচ্ছি, 1 মিনিটে তোমরা বুঝে যাবে। ধরো একটা বাবা আছে, কেউ ধরো, ধরো বাবা না, ধরো তুমি আছো, ঠিক আছে, আর ধরো এটা তোমার পরবর্তী জেনারেশন, ধরো তোমার ছেলে। এবার তুমি জিমে খুব মেহনত করো, ঠিক আছে, জিমে খুব মেহনত করো তো তোমার অনেক মাসেল আছে, তোমার বাইসেপস ট্রাইসেপস মাসেল আছে, ঠিক আছে, অনেক মাসেলস তোমার আছে। এবার তোমার যে মাসেলস আছে, এবার তোমার ল্যামার্ক বলেছে তোমার প্রথমে মাসেল ছিল তোমার, বলো প্রথমে তুমি যখন জন্মেছিল তখন তোমার মাসেল ছিল, বলো ছিল না। তো তোমার এটা কি কি কারণ হলো বলো, এক্সারসাইজ করার কারণে হলো তো, পরিশ্রম হ্যাঁ করে, স্যার। তাহলে পরিশ্রম করার হ্যাঁ ফলে স্যার। তোমার বাইসেপস ট্রাইসেপস হলো। এবার ল্যামার্ক বলেছে তোমার যদি বাইসেপস ট্রাইসেপস হয়ে যায়, তো তোমার ছেলে যখন হবে তো তোমার ছেলেও বাইসেপস ট্রাইসেপস নিয়ে জন্মগ্রহণ করবে। তাহলে বলো এটা সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ স্যার, সত্যি কথা। সত্যি কথা, এটা সত্যি হবে, বলো। মিথ্যা। সত্যি মিথ্যা তো? নয় স্যার। না 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 স্যার, তো মিথ্যে হ্যাঁ মিথ্যে আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বাইসেপস যে তোমার, তুমি যদি মেহনত করে যদি বাইসেপস তোমার ট্রাইসেপস তোমার যদি বডি ভালো হয়, তাহলে তোমার যে ছেলের এই বডি ভালো হবে, এটা তো কোনো কথা না, ছেলে তো নর্মালি ই হবে। এবার ছেলে যদি পরিশ্রম করে তো ছেলে হতেই হ্যাঁ পারে, স্যার। ঠিক আছে। তাহলে আমাদের হ্যাঁ স্যার। হ্যাঁ ল্যামার্ক বলেছিল যে এইভাবে পরবর্তী প্রজন্মে, যে ল্যামার্ক বলেছিল এর যদি বাইসেপস ভালো হয়ে থাকে তাহলে এও পরবর্তী প্রজন্মে আস্তে আস্তে বাইসেপস ভালো হবে। তাহলে এটা ল্যামার্ক বলেছিল। তাহলে এটা আমাদের ল্যামার্ক ল্যামার্ক যেটা বলেছিল এটা একদম মিথ্যা কথা বলেছিল, কিন্তু যেহেতু ল্যামার্ক বলেছিল আমাকে পড়তে হবে। তাহলে বুঝতে পারলে পয়েন্টের মানে? তাহলে এটা হচ্ছে আমাদের অর্জিত স্যার, এবার বুঝতে বৈশিষ্ট্যের, পেরেছি। অর্জিত বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রম সঞ্চালন। তাহলে বলেছিল ল্যামার্ক যে এই যে আস্তে আস্তে আমাদের বৈশিষ্ট্যের বংশানুক্রমে সঞ্চালনের ফলে সেটা কি হচ্ছে, আমাদের একটা নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। কারণ নতুন বৈশিষ্ট্য যখন আসবে, নতুন বৈশিষ্ট্য আস্তে আস্তে কি হয় বলো, নতুন বৈশিষ্ট্য আসলে আস্তে আস্তে বিভিন্ন নতুন বৈশিষ্ট্য জড়ো হতে 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 একটা নতুন জীব তৈরি হয়ে যাবে, তাই না? একটা নতুন প্রজাতি তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমাদের ল্যামার্ক বলেছিল। তাহলে ল্যামার্কের যে মূল মতবাদের যে পয়েন্ট গুলো, কটা পয়েন্ট বললাম, 4টা পয়েন্ট আমাদের হয়ে গেল। বলো ল্যামার্কের মতবাদ বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার, না অসুবিধা নেই। স্যার, বুঝতে পেরেছি। নেক্সট লিখো ল্যামার্কের কি লিখবো, ল্যামার্কের মতবাদের সপক্ষে প্রমাণ লিখো। এখানে আমি আর লিখাবো না, জাস্ট যেটুকু উদাহরণ লিখেছি আমি জাস্ট একটা করে পয়েন্ট লিখে দেবো। আমি অলরেডি লিখে নিয়েছি। তাহলে আমি কি করবো বলো, এখানে এইটুকু যেটা লিখেছি এইটুকু আমি কপি পেস্ট করে দেবো। তোমরা
লিখতে পারো বা তোমরা, ঠিক আছে? তাহলে আমি এখানে এই যে এইটা লিখেছিলাম, এইটুকু যেটা লিখলাম, তাহলে তোমরা আবার এখানে পয়েন্ট করে লিখে নাও, বা তুমি জায়গা ছেড়ে দাও, এইটুকু জিনিসটা আবার কপি করতে হবে, ঠিক আছে? আমি এখানে অলরেডি লিখে নিয়েছিলাম, সেই জন্য কপি করে নিচ্ছি আমি। তাহলে এখানে পয়েন্ট দাও সবাই, পয়েন্টটা লিখে নাও আগে সবাই। ল্যামার্কের মতবাদের সপক্ষে প্রমাণ, এটা কথাটার মানে কি বলো সবাই? ল্যামার্কের আমরা কি বললাম বলো? ল্যামার্ক অনেক ভুলভাল জিনিস দিয়েছিল। হ্যাঁ, ল্যামার্ক ল্যামার্কের, মতবাদ ছিল, সেই মতবাদের সাথে সহমত হয়েছিল যারা হ্যাঁ, তাদের মতবাদ। ঠিক। তো ল্যামার্কের মতবাদের সপক্ষে প্রমাণ, এটার কথাটা মানে হচ্ছে আমরা কয়েকটা উদাহরণ দেখাবো, যেটা উদাহরণ থেকে বোঝা যাবে যে ল্যামার্ক যা বলেছিল সেটা ঠিক। তো উদাহরণগুলো কি কি হ্যাঁ বলো? স্যার। উদাহরণগুলো হচ্ছে যেটা আমরা আলোচনা করেছি ওগুলোই। তো যা যা লিখেছি উদাহরণ আগে ওটাই কপি পেস্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে? সেম জিনিস, সেম জিনিসই হবে। দূরে চলে যাবো না। ঠিক আছে, সবাই লিখে নিও, বা তোমার যেহেতু লেখা আছে তুমি জাস্ট লিখে নাও যে উপরের জিনিসটা এখানে লিখতে হবে। বুঝতে পারলে তো ব্যাপারটা? ল্যামার্কের মতবাদের সপক্ষে হ্যাঁ স্যার। প্রমাণটা। চলো হ্যাঁ স্যার, লিখে বুঝতে নিও। পেরেছি। তাহলে সপক্ষে প্রমাণটা হয়ে গেল। Next আমাদের কি হবে তাহলে? ল্যামার্কের মতবাদের বিপক্ষে প্রমাণ, তাই না? তো লিখো বিপক্ষে প্রমাণ। স্যার এতটা আবার লিখতে হবে? লিখতে হবে না, তুমি যেটা লিখেছো খাতাতে জাস্ট লিখে নাও যে ওটাই হবে এখানে। এটা তুমি নিজের ভাষাতে লিখে দাও যে যেটা তুমি ব্যবহার অপব্যবহার অপব্যবহারের সূত্র, তুমি এটা ওখানে লিখে নিতে পারো। ব্যবহার ও অব্যবহারের সূত্রগুলি হলো ল্যামার্কের মতবাদের সপক্ষে প্রমাণ, লিখে নাও। ঠিক আছে। ঠিক আছে, চলো লিখো। ওকে, তাহলে এবার আমরা সপক্ষে দেখলাম, এরপর আমরা কি লিখবো বলো? বিপক্ষে। তো লিখো বিপক্ষে প্রমাণ, লিখো ল্যামার্কের মতবাদের বিপক্ষে প্রমাণ। তাহলে আমাদের ল্যামার্কবাদ শেষ হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট পয়েন্ট এটা, ঠিক আছে? ল্যামার্কের মতবাদের বিপক্ষে প্রমাণ। ঠিক আছে, চলো লিখো। তাহলে ল্যামার্কের মতবাদের বিপক্ষে প্রমাণ, এটা গল্প শোনাবো, গল্প দিয়ে তোমরা বুঝে যাবে। তাহলে বলো তোমরা, আমরা একটু আগে পড়েছিলাম, বলো, আমরা পড়েছিলাম না যে একটা জীব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ পয়েন্টটা পড়েছিলাম তো? তার মানে যখন পড়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে এই পয়েন্টটা ভুলভাল পয়েন্ট। তাহলে ভুলভাল পয়েন্ট সেটা আমরা পরপর আমরা আলোচনা করবো, তাই না? তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করে যে অর্জিত বৈশিষ্ট্যের যে বংশানুসরণ পয়েন্ট আছে না, সেই মেনলি ওই পয়েন্টটাকেই সবাই ভুলভাল বলেছিল, ঠিক আছে? তাহলে ওই পয়েন্টটারই আমরা দুটো এক্সেপ্ট মানে ইয়ে দেখবো যে বিজ্ঞানীরা কিভাবে তাকে ভুল প্রমাণ করেছিল। তো ফার্স্ট পয়েন্ট লিখো, বিজ্ঞানী ভাইসম্যানের যে পরীক্ষা, ঠিক আছে? ভাইসম্যান পরীক্ষা। তাহলে ভাইসম্যান কি করেছিল? আমরা প্রথমে গল্পটা শুনে নাও। ভাইসম্যান কি করেছিল? একটা ল্যাবে ইঁদুর নিয়েছিল, ঠিক আছে? তাহলে ইঁদুর নিয়ে কি করেছিল বলো? এখানে একটা ছবির মাধ্যমে আমরা গল্পের মাধ্যমে এঁকে বুঝাচ্ছি, বোঝানোর পরে বলে যদি না বুঝতে পারো। তাহলে কি করেছিল বলো? একটা ইঁদুর নিয়েছিল, লেজযুক্ত ইঁদুর। এখানে আরেকটা ইঁদুর নিয়েছিল, লেজযুক্ত ইঁদুর। তো কি করেছে বলো ল্যামার? তাহলে এটা হচ্ছে ছেলে ইঁদুর, এটা হচ্ছে মেয়ে ইঁদুর। সরি ল্যামার্ক না, মানে আমাদের ভাইসম্যান, বিজ্ঞানী ভাইসম্যান, ঠিক আছে? তো প্রথমে কি করেছিল ফার্স্ট স্টেপে বলো? সে ইঁদুর গুলো লেজ কেটে দিয়েছিল। লেজ ছাড়া ইঁদুর হয়ে যাবে, তাই না? এরকম এখান থেকে এটা হয়ে যাবে লেজ ছাড়া ইঁদুর, মেয়েটারও লেজ কেটে দিয়েছিল। এবার তাদের মধ্যে
ল্যাবে প্রজনন ঘটালো। তাহলে যদি ল্যাবে প্রজনন ঘটায় তাহলে ল্যামার্কের মধ্যে কি হয় বলো? যে এই বাবা মার লেজ নেই, তাহলে ছেলেরও কি হবে তাহলে বলো? লেজ থাকবে না তো ল্যামার্কের মধ্যে? না স্যার। আমরা বলেছিলাম না যে অর্জিত বৈশিষ্ট্য যা সারা জীবন কি করলো, ওই আমাদের লেজ ছাড়া বাঁচলো। তো লেজ ছাড়া যদি বাঁচলো তাহলে ওর ছেলের মধ্যেও লেজ তো আসা উচিত নয়, তাই না? তাহলে কিন্তু আমাদের যে তাদের যে বাচ্চাটা হবে তার কি লেজ থাকবে না থাকবে না বলো? থাকবে না। থাকবে, অবভিয়াসলি থাকবে তো। থাকবে না লেজ তো স্যার। লেজ থাকবে না তার থাকবে। হ্যাঁ স্যার কোন একটা, থাকবে। হ্যাঁ কোন একটা, কারণ হ্যাঁ স্যার আমাদের, থাকবে। কারণ বৈশিষ্ট্যগুলো তো আমাদের জেনেটিক্স এর উপর নির্ভর করে, তাদের বাইরের ইসের উপর নির্ভর করে না, না? বলো, আমাদের বৈশিষ্ট্যগুলো কার উপর নির্ভর করে? জেনেটিক্স এর উপর নির্ভর করে। তাহলে জেনেটিক্স তো তাদের ঠিকই আছে, তাদের লেজ কেটে দিল মানে কি তাদের একটা বাইরের অঙ্গটা করে দিলাম, তো ওটার উপরে তো তাদের লেজের থাকা নির্ভর করছে না, না? কিন্তু এই জিনিসটা ল্যামার্ক বুঝতে পারেনি। ল্যামার্ক বলেছিল যে তাদের যদি লেজ না থাকে তার ছেলে মেয়েদেরও লেজ থাকবে না। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো বলো? যে ল্যামার্ক যেটা বলেছিল ওটা ভুল বলেছিল তো? বলো সবাই বুঝতে পেরেছিল না পরীক্ষাটা? যে দুটো ইঁদুর ছিল, দুটো ইঁদুরের লেজওয়ালা ইঁদুর ছিল, লেজওয়ালা ইঁদুরে কি করলো ভাইসম্যান, ইঁদুর দুটোর লেজ কেটে দিল। লেজ কেটে দেওয়ার ফলে কি করলো বলো? দুটো লেজ কাটা ইঁদুর হলো। সেই লেজ কাটা ইঁদুরের মধ্যে প্রজনন ঘটালো, লেজ কাটা ইঁদুরের মধ্যে প্রজনন ঘটানোর ফলে বিজ্ঞানী ল্যামার্কের মতে হওয়া উচিত কি ছিল? যেহেতু ইঁদুরের লেজ নেই, তাহলে তার যে ছেলে হবে সেটারও, ছেলে মেয়ে যেটা হবে সেটারও লেজ থাকা উচিত না। তার ছেলে মেয়ের যে লেজ থাকা উচিত না, কিন্তু আসলে কি দেখা গেল ল্যাবরেটরিতে বলো? তার লেজ থাকছে কি থাকছে না? বলো লেজ সবাই। থাকছে স্যার। থাকছে। লেজ থাকছে মানে কি, আমাদের যে ল্যামার্ক যেটা বলেছিল সেটা ভুল বলেছিল। বলো, ফার্স্ট পয়েন্টে সবাই বুঝতে পেরেছো ভাইসম্যানের পরীক্ষা? হ্যাঁ স্যার স্যার। বুঝতে হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে, স্যার। তাহলে আমাদের বিজ্ঞানী ভাইসম্যান বলছে, এবার বিজ্ঞানী ভাইসম্যানকে একজন বিজ্ঞানী প্রশ্ন করলে যে বিজ্ঞানী ভাইসম্যান, এটা তো একটা বিজ্ঞানী বলেছিল যে একটা প্রজন্ম হচ্ছে, তো বিজ্ঞানী ল্যামার্ক বলেছিল কি আস্তে আস্তে প্রজন্ম থেকে প্রজন্ম হতে পারে। তাহলে কি করেছিল বিজ্ঞানী ভাইসম্যান? এক প্রজন্ম না, 22 জন পরীক্ষা হ্যাঁ করেছিল। এটা তো এক প্রজন্ম না, এটা এক প্রজন্ম হলো। তো এরকম পরপর 35 প্রজন্ম অব্দি কেটেছিল লিজ। তাহলে এরকম পরপর 35 বার প্রজনন ঘটিয়ে ফেলেছিল, 35 প্রজনন ঘটেছিল। তাহলে 35 বার প্রজনন ঘটার পরে যেটা সব থেকে শেষে যে বাচ্চাটা হলো তার মধ্যেও কিন্তু লেস লেস থাকলোই, এমন নয় যে লেস ছাড়া হলো। তাহলে যে যেটা ল্যামার্ক বলেছিল এটা পুরোপুরি ভুল তো, বলতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কিন্তু স্যার হ্যাঁ স্যার। 22 ধরে এক্সাম না করেছিল ও। বুঝতে পারলি না, বলো কি বলো? 22 জন ধরে ও তো পরীক্ষাটা করেছিল তাই না? এটা অনেক বই মনে হয় মিলে থাকে, মানে কোনো বই 35 লেখা থাকে, কোনো বই 22 লেখা থাকে, ঠিক আছে? তো ওটা নিয়ে তোমাদের মাথা মাথা ব্যথার দরকার নেই। জাস্ট লিখে আচ্ছা নাও ঠিক যে মেনলি ভাইসম্যান পরীক্ষা করেছিল আর কার উপর পরীক্ষা করেছিল, এটা পরীক্ষাতে আসে। তো লিখো। তাহলে যেটা বললাম সেটা আমি ছবির মাধ্যমে, মানে এই ছবির মাধ্যমে যেটা বললাম সেটা লিখে নিচ্ছি, একটু লিখে নাও। সবাই লিখো, বিজ্ঞানী কে করেছিল বলো? প্রথমে সবাই লিখো বিজ্ঞানী ওয়াইসম্যান। বিজ্ঞানী ভাইসম্যান। তো বিজ্ঞানী ওয়াইসম্যান, বিজ্ঞানী ভাইসম্যান কি করেছিল বলো? বিজ্ঞানী ভাইসম্যান করেছিল হচ্ছে লেজ কাটা ইঁদুর দিয়ে, ইঁদুর দিয়ে পরীক্ষা করেছিল। তো লিখো ইঁদুরের ওপর, ইঁদুরের ওপর পরীক্ষা করে ল্যামার্কবাদকে, ল্যামার্কবাদের মতবাদকে কি করেছিল বলো? কন্ট্রাডিক্ট করেছিল, যেটাকে ইংরেজিতে বলে কন্ট্রাডিক্ট করা, বা বাংলাতে বলে নাকচ করা। মতবাদকে হ্যাঁ নাকচ করেছিল, মানে প্রমাণিত মেনেছিল। করেছে। হ্যাঁ, তাহলে সেখানে কি করেছিল আমাদের বলো? সেখানে লিখো, সেখানে বিজ্ঞানী ভাইসম্যান কি করেছিল? যে লেজ কাটা ইঁদুরের মধ্যে মোটামুটি 35 জনু অব্দি প্রজনন ঘটিয়েও কি উৎপন্ন করতে পারেনি বলো?
লেজবিহীন লেজবিহীন ইঁদুর সৃষ্টি করতে লেজবিহীন করতে পারেনি। পারেনি, আমরা দেখলাম তো ছবির মাধ্যমে। তো লেজবিহীন যতই করছে দেখছে যে আমাদের লেজযুক্তই তৈরি হচ্ছে। লেজবিহীন ইঁদুর সৃষ্টি করতে পারে। স্যার 35 পরবর্তী লিখেছেন। স্যার পয়েন্টটা আরেকবার বলুন তো। স্যার বুঝতে পারছি না। স্যার 35 পরে জুন কি তারপরেটা কি লিখেছেন? লিখ আচ্ছা একজন করে বলো। 35 জনু অবধি অবধি প্রজনন ঘটিয়েও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করতে পারেনি। 35 জনু অবধি প্রজনন ঘটিয়েও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করা যায়নি বা সৃষ্টি করতে পারেনি। ঠিক আছে, লেখা আছে বলো, লেখা হলো বলো। হ্যাঁ স্যার হয়ে স্যার গেছে। হয়নি আমার। ওটা কি লিখেছেন? বাট ওয়ে নাকি লেজবিহীন কোথায় লেখা কাটা আছে? হয়েছিল? লেজবিহীন ইঁদুর সৃষ্টি করতে পারে, কোথায় কোনটা জিজ্ঞেস করছে বলো? লেজ কাটা, এই যে প্রজনন কাটা প্রজনন হয়েছিল নাকি? প্রজনন ঘটিয়েও স্যার বলছে শুনো তাহলে বুঝতে পারবে, লেখা না দেখে। হ্যাঁ, প্রজনন ঘটিয়েও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করতে পারেনি। ঠিক আছে, না জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে বাকি আছে। লেখা হলো, লেখা হলে বলো তাড়াতাড়ি। নেক্সট আমরা, আচ্ছা তোমরা লিখো যে লিখছো, নেক্সট লিখো। 2 হ্যাঁ নম্বর স্যার পয়েন্ট লিখো বলেন। সবাই। হ্যাঁ 2 নম্বর পয়েন্ট লিখো যে আমরা ড্রসোফিলা মাছের উপর এক্সপেরিমেন্ট করেছিল। কি করেছিল ড্রসোফিলা মাছের উপর বলো? আমাদের অন্ধকার ঘরে রেখেছিল, ঠিক আছে? তাহলে আমাদের অন্ধকার ঘরে রেখে তাকে অন্ধ করার চেষ্টা করেছিল। তাহলে আমরা কি বলেছিলাম বলো? ল্যামার্ক বলেছিল আমাদের যে পরিবর্তিত পরিবেশ হচ্ছে তার সঙ্গে যে আমাদের যে অর্জিত বৈশিষ্ট্য আসবে, তাহলে সেখানে পরবর্তী যে প্রজন্ম থাকবে সেটা আমাদের যে বৈশিষ্ট্য তার মধ্যে এসছে ওটাই দেখা যাবে। তাহলে আমাদের বিজ্ঞানীরা কি করেছিল বলো? বিজ্ঞানীরা করেছিল যে ড্রসোফিলা নামক মাছিকে একটা অন্ধকার ঘরে রেখে তাকে অন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে অন্ধ করে তারপরে কি করেছে বলো? তার আবার যে প্রজনন ঘটালো। তাহলে অন্ধ মাছিটার প্রজনন ঘটানোর ফলে কি হলো বলো? অন্ধই তৈরি হলো না ভালো মাছি তৈরি হবে? ভালো আছি। ভালো মাছি তৈরি হবে। তাহলে এই যে আমাদের ধরো তার লিখে নাও সবাই, ড্রসোফিলা মাছিকে, তো এটা তো সত্যি কথা না? আমরা সমাজে দেখি না বলো? আমাদের সমাজে দেখতে পারি তো অনেক অন্ধ দম্পতি থাকে, তাই না? তো অন্ধ দম্পতির ছেলে মেয়ে কি অন্ধই হয় না ভালো বাচ্চা হয়? ভালো বাচ্চা হয়। ভালো বাচ্চা হয় স্যার। ভালো বাচ্চা হতে পারে, অন্ধ হতে পারে অবভিয়াসলি যদি কোনো জেনেটিক্স এর দোষ থাকে তাদের, কিন্তু নর্মালি কি ভালো বাচ্চাই তো হবে, তাই না? তো সেরকম ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে অন্ধকার ঘরে রেখে অন্ধকার ঘরে রেখে ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছি কোনো মাছি অন্ধ হয়ে জন্মায়নি। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। স্যার ঘটিয়ে পদ থেকে একবার বলুন তো। অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছি অন্ধ হয়ে জন্মায়নি। কোনো মাছি অন্ধ হয়ে জন্মায়নি। মেন চ্যাপ্টার শুরু করবো। মেন যে স্যার আমাদের যে, নেক্সট হ্যাঁ, হয়ে গেছে। চলো ঠিক আছে নেক্সট। তাহলে আমাদের ল্যামার্ক বাদ শেষ। বলো ল্যামার্ক বাদে কারোর কোনো অসুবিধা বুঝতে? এত বড় একটা ল্যামার্ক কার কোনো অসুবিধা বুঝতে? না কোনো স্যার। পয়েন্ট অসুবিধা তো থাকার কথা না, আমি সব ক্লিয়ার করেছি ডাউট। চলো নেক্সট হচ্ছে আমাদের ল্যামার্ক বাদ হয়ে গেল, তারপরে কি হবে বলো? ডারউইন বাদ। ডারউইনবাদ।
রিডিং দাও, ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ। তাহলে ল্যামার্কবাদের বিপক্ষে যদি পয়েন্ট বলতে বলো তাহলে কার কোন কোন জিনিস বলতে পারো বলো? ইঁদুরের পরীক্ষা আর ড্রসোফিলার পরীক্ষা বলতে পারবে তো পরীক্ষাতে? হ্যাঁ স্যার। এই দুটো যাতে মনে থাকে। এটা হচ্ছে বিপক্ষে, ঠিক আছে? ইঁদুরের পরীক্ষাটা কে করেছিল পরীক্ষাতে খুব দেয় কিন্তু, বিজ্ঞানী ভাইসম্যান, মনে থাকে যাতে। বিজ্ঞানী ভাই। হুম। তো লিখো ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ। চলো, ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ পড়বো আমরা। এবার ল্যামার্কবাদ যে ছিল, ল্যামার্কবাদটা একটু পুরনো ছিল, ডারউইনবাদটা একটু আধুনিক মতবাদ, ঠিক আছে? তো ডারউইনবাদটা দিয়ে আমাদের বেশিরভাগ সবকিছু বর্ণনা করা হয়। তো ডারউইনবাদের সব থেকে একটা মানে খুব পপুলার লাইন আছে, কেউ জানো? ডারউইনবাদের একটা লাইন আছে সবাই, ইংরেজি লাইন, জানো কেউ? এই লাইনটা কেউ শুনেছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে যদি বলে ডারউইনবাদকে এক লাইনে কি বুঝিয়ে দাও, তাহলে তোমার তুমি বলবে এই এই লাইনটা, ঠিক আছে? তোমার যদি কেউ এরকম ধরো কেউ বলে একটু মুন্সিগিরি করে, তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে তোমার ব্রেন পরীক্ষা করছে, যে তোমাকে কোশ্চেন করলো যে এক লাইনে ডারউইনবাদ বুঝিয়ে দাও, তাহলে তুমি কি বলবে? অ্যান্সার বলো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে কি, যে সব থেকে বেশি ফিট সে বেশি সে বাঁচবে, এটা বলেছিল ডারউইন, ঠিক আছে? তাহলে ডারউইনবাদের মেন আমাদের লাইন কি বলো? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওকে, নেক্সট লিখো, এই লাইনটা লিখা থাকতে দাও, অসুবিধা নেই, কাটা দরকার নেই। আচ্ছা হ্যাঁ, ওখানে ফিলোজফিক জুলজিকের সালটা লিখে নাও, পরীক্ষাতে আসতে আসতে পারে, ঠিক আছে? ফিলোজফিক 1809। জুলজির যে গ্রন্থটা আছে 1809 সাল, ঠিক আছে? 1809 সালে। বলো, বলো কি? 1809 বলো তাহলে, লেখা হয়েছে 1809 সালে সবার। হ্যাঁ স্যার। চলো এবার ডারউইন কথা লিখে চলো সবাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ঠিক আছে? বড় লেখাটা ছোট করে দিই। তাহলে বলো ডারউইনবাদ, তাহলে নামে যদি ডারউইনবাদ তাহলে ছিল, তাহলে কে দিয়েছিল বিজ্ঞানী? বিজ্ঞানী চার্লস ডারউইন, লিখে নাও, বিজ্ঞানী চার্লস ডারউইন। হুম, দাঁড়াও এক সেকেন্ড। বিজ্ঞানী চার্লস ডারউইন। ওকে, তাহলে বলো ল্যামার্ক তার মতবাদটা একটা বই প্রকাশ করেছিল তো, মনে আছে সবার? ফিলোজফিক জুলজি, বলো। ল্যামার্ক হ্যাঁ যে স্যার। তার হ্যাঁ মতবাদটা স্যার। একটা বই প্রকাশ করেছিল ফিলোজফি জুলজি, সেরকম আমাদের ডারউইনও তার মতবাদটা একটা বই প্রকাশ করেছিল, তাই না? লিখো বইটার নাম, হ্যাঁ খুব স্যার। ইম্পর্টেন্ট। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। হ্যাঁ, তো লিখো 1859 সালে, বইটার নাম লিখে নাও সবাই, অন
দ্য অরিজিন দেখা অফ, যাচ্ছে না তো স্যার? দেখা যাচ্ছে তো, বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেটওয়ার্কটা রিফ্রেশ করে নাও তোমার। 1859 সালে অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, এটা বইটার নাম, ঠিক আছে? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তার মতবাদ প্রকাশ করেন। বলো ঠিক আছে কিনা? স্যার একটু দাঁড়ান। হুম, লিখো লিখো, আরামসে লিখো, আমি হাঁপিয়ে গেলাম, জল খেয়ে আসি আমি একটু, তুমি লিখো। হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে ডারউইনবাদ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক যে গ্রন্থটা আছে, সেই গ্রন্থে তার ডারউইনবাদটা প্রকাশ করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট লিখো। তাহলে ডারউইন যে তার মতবাদটা প্রকাশ করে, তার মতবাদ, তাহলে বলো কোন একটা জিনিস প্রকাশ করবো, মতবাদ প্রকাশ করার জন্য তাকে কি করতে বলো? রিসার্চ করতে হবে তো, বলতে পারি না? রিসার্চ করতে হবে। বিজ্ঞানীরা কি করে? কোন একটা মতবাদ দেওয়ার জন্য রিসার্চ করে তো। হ্যাঁ স্যার রিচার্জ তো করে, না হলে কি করে বুঝবো? হ্যাঁ, গবেষণা করেন। তাহলে ডারউইন কি করেছিল বলো? একটা অফ করে দাও, মাইন্ড অফ করে দাও সবাই। তাহলে ডারউইন কি করেছিল? যে ডারউইনও রিসার্চ করেছিল। ডারউইন রিসার্চ কোথায় করেছিল? একটা দ্বীপপুঞ্জে গেছিল। অনেক জায়গায় রিসার্চ করেছিল, কিন্তু মেনলি একটা মেন দ্বীপপুঞ্জে গেছিল। সেই দ্বীপপুঞ্জে গিয়ে সে তার রিসার্চ করেছিল। সেই দ্বীপপুঞ্জের নাম কি বলো? গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ। কি? গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ। তো লিখে নাও সবাই। বিজ্ঞানী, তাহলে বলো দ্বীপপুঞ্জ মানে কি? সমুদ্রের মাঝখানে আছে তো, দ্বীপ তো সমুদ্রের মাঝখানে থাকে না, বলো সবাই। হ্যাঁ স্যার। তাহলে সেখানে কি একটা, সেখানে কি করে যেতে হবে? আগেকার যুগে তো প্লেন ছিল না, তাহলে কিসে যাবে বলো? দ্বীপে পৌঁছতে গেলে জাহাজে তো। জাহাজে করে গিয়েছিল, হ্যাঁ, HMS বিমল জাহাজে। তাহলে সেই জাহাজ যেটা ছিল, একটা বিখ্যাত জাহাজে করে গেছিল, সেই জাহাজটার নাম হচ্ছে HMS বিগল। লিখে নাও, MSB। তো লিখে নাও। বিজ্ঞানী ডারউইন, বিজ্ঞানী ডারউইন কোন জাহাজ? HMS বিগল, HMS বিগল, BAG BAGL, বাংলাতে যদি লিখি HMS বিগল, ঠিক আছে? নামক জাহাজে কি ছিল বলো? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়েছিল। তাহলে একটা দ্বীপপুঞ্জ ছিল গ্যালাপোগাস, গয় জফল আকার, লয় আকার গ্যালা, পয় ওকার, গয় আকার দন্তস, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে
গিয়ে বিভিন্ন গবেষণা করেন, ঠিক আছে? বিভিন্ন গবেষণা করেন। তাহলে ডারউইন কি হয়েছিল? HMS বিগল নামক জাহাজে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়ে বিভিন্ন গবেষণা করেছিল। ঠিক আছে, লেখা হচ্ছে সবার? হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো লিখো নেক্সট। তাহলে যে ডারউইন যে তত্ত্বটা দিয়েছিল সেই তত্ত্বটাকে কি বলা হয় বলো? ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। হ্যাঁ, একটু আগে যে আমরা বইটার নাম লিখালাম যে অন দা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ, কি লেখা আছে এটা? ন্যাচারাল সিলেকশন। তো ন্যাচারাল সিলেকশনের কথাটার বাংলা মানে কি বলো? প্রাকৃতিক নির্বাচনবাদ, ঠিক আছে? তো এই ন্যাচারাল সিলেকশন কথাটা খুব ইম্পর্টেন্ট ডারউইনবাদে, ঠিক আছে? তো ন্যাচারাল সিলেকশন কথাটা কিছুই না, আমরা আমরা একটু আগে বললাম না, একটা কথা ইউজ করলাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যে বেশি ফিট থাকবে তাকে সে বেঁচে থাকবে। সে বেঁচে থাকবে, কে তাকে নির্বাচন করবে? তাকে নির্বাচন করবে প্রকৃতি। তাহলে প্রকৃতির যে নির্বাচনটা, প্রকৃতি নির্বাচন করে যে কে বেশি ফিট। তাহলে যে বেশি ফিট সে টিকে থাকে, যে ফিট না সে বিলুপ্ত হয়ে যায়। তাহলে যে প্রকৃতির যে নির্বাচন, তাহলে প্রকৃতি নির্বাচন করছে, তাহলে প্রকৃতির যে নির্বাচন সেই জন্য এটাকে বলছি আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ। নামটার মানে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে লিখে নাও ডারউইনের এই মতবাদকে তার পরীক্ষাতে খুব কোশ্চেন আছে, প্রাকৃতিক নির্বাচনবাদ কে দিয়েছিল? কি বলবে অ্যান্সার? ডারউইন ডারউইন। বিজ্ঞানী। পরীক্ষাতে এগুলো হট কোশ্চেন, হট টপিক, এগুলো হট টপিক, পুরো কোশ্চেন খুবই আছে। তাহলে লিখো প্রাকৃতিক নির্বাচন বাদও বলে। মোটামুটি অনেক রিসার্চ করেছে, তাই তো? জানো তো অনেকটাই রিসার্চ করেছিল। মোটামুটি 1809 সাল থেকে, মানে 1831 থেকে 1835, এই 5 বছরের মতো ওই ঘুরেছিল শুধুমাত্র জাহাজ করে, HMS বিকেল করে, ঠিক আছে? তাহলে এখানে সালটা লিখে নিতে পারো, যদি লাগবে না তোমাদের। 1831 থেকে 1835, 5 বছর সে জাহাজ করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দ্বীপপুঞ্জে গিয়ে, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ না শুধু, অনেক দ্বীপপুঞ্জে গিয়েছিল। দ্বীপপুঞ্জে গিয়ে সে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছিল, বিভিন্ন স্যাম্পল কালেকশন করেছিল। স্যাম্পল কালেকশন করে বিভিন্ন রিসার্চের জন্য ডাটা কালেকশন করেছিল, ডাটা কালেকশন করে এই মতবাদটা লাস্টে ওরা দিয়েছিল, ঠিক আছে? চলো, তাহলে মোটামুটি ডারউইনবাদের যে আমাদের আমাদের যে মোটামুটি ভূমিকা পাঠটা হয়ে গেল। এবার মেন ডারউইনবাদে আসছি আমরা। হয়তো হ্যাঁ গোটাটা স্যার। শেষ হবে না আজকে, যেটুকু হচ্ছে সেটুকু করবো। হ্যাঁ স্যার। তোমাদের তো যদি এগুলো ডেমো ক্লাস চলছে, ঠিক আছে? তো ডেমো ক্লাস থেকে ভালো লাগলে তোমরা কোর্সটা নিতে পারো, আমি লাস্টে নম্বর দিয়ে দেবো। তাহলে ডারউইনের এই মতবাদকে প্রাকৃতিক নির্বাচনবাদও বলে। তো লিখো, ফার্স্ট পয়েন্ট লিখো ডারউইনবাদের ব্যাখ্যা। তোমার হেডিং দাও ডারউইনবাদের ব্যাখ্যা। ডারউইন বাদের, তাহলে বলো আমরা পড়বো ডারউইন কি বলেছিল, ঠিক আছে? তাহলে আমি পুরো ডারউইনবাদটা একটু ছোট করে মুখে বলছি, ঠিক আছে? সবাই ভালো করে শুনিও। শোনার পরে পয়েন্টগুলো যখন লিখাবো তখন একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি গোটা গল্পটা একবারে বলছি, পয়েন্ট পয়েন্ট করে না বলে, জাস্ট মুখে একবারে বলছি। তারপরে লিখাবো যখন তখন পয়েন্ট পয়েন্ট করবো। সবাই আমার কথাটা ভালো করে শুনিও, ঠিক আছে? এবার বলো, আমি গল্পের মতো বুঝাচ্ছি, তুমি বলিও বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এবার বলো, আমাদের পৃথিবীতে
জিনিসপত্র কি অফুরন্ত আছে, না জিনিসপত্র একটা সময় পরে শেষ হয়ে যেতে পারে বলো? আমরা যে একটা খাচ্ছি, সময়ের পরে হ্যাঁ শেষ হয়ে যেতে পারে। আমাদের যে জীবাশ্ম জ্বালানি আছে বলি না, হ্যাঁ আমাদের যে জীবাশ্ম জ্বালানি আছে বলি না, আমাদের মাটির নিচে কয়লা আছে, তো সেই কয়লা থেকে আমরা হ্যাঁ, শক্তি উৎপাদন করছি। সেই কয়লা থেকে শক্তি উৎপাদন করছি, সেটা কি কয়লা কি সারা জীবন থাকবে, না কয়লাটা শেষ হয়ে যেতে পারে? শেষ হয়ে যেতে পারে, অবশ্যই শেষ হয়ে যেতে পারে। সেই জন্য তো আমরা শেষ বলছি হয়ে যেতে সৌরশক্তি ব্যবহার, সেই জন্য তো আমরা বলছি সৌরশক্তিকে ব্যবহার করা উচিত। না তো আমাদের যে মাটির নিচের কয়লা সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো সেরকমই আমাদের পরিবেশে কি আছে বলো, বিভিন্ন সম্পদ আছে। তাহলে আমাদের পরিবেশে যে বিভিন্ন শাকসবজি আছে, বিভিন্ন খাবার আছে, সেই খাবারটারও কি একটা লিমিট আছে তো। তাহলে সেই ধরো হ্যাঁ যদি একটা এইখানে, ধরো তোমার জমি আছে, ধরো এখানে আমার একটা জমির মধ্যে উদাহরণ ছবি এঁকে বোঝাচ্ছি। ধরো এই একটা জমি আছে, তাহলে এই জমিটাতে শাক বুনা আছে, ঠিক আছে? শাক, শাক জানো তো, কলাইয়ের শাক, মটরের শাক, বিভিন্ন শাক হয়। তাহলে সেই শাক বুনা আছে। এবার কি করলে বলো, সেখানে এই এই উদাহরণটা বুঝে নাও, তাহলে গোটা ডাউনবাদ এমনি এমনি বুঝে যাবে। এবার বলো, সেই শাক আছে, এবার সেই শাকগুলো যদি আমাদের সেখানে যদি কোনো কম্পিটিশন যদি না থাকতো, ধরো এখানে একটা আমি খরগোশ ছাড়লাম, এই খরগোশটা যদি এখানে না থাকতো, তাহলে বলো শাকের পরিমাণ আস্তে আস্তে বাড়তো না কমতো? বলো, খরগোশ যদি না বাড়তো থাকতো, খরগোশ যদি না বাড়তো। থাকতো তাহলে বাড়তো স্যার। বাড়তো। তাহলে লিখো, তাহলে তাহলে কি হচ্ছে, আমাদের যদি যে সম্পদটা থাকে সেই সম্পদটা যদি গ্রহণ করার লোক না থাকে, তাহলে সেটা সম্পদটা কি হবে বলো, আস্তে আস্তে বাড়তে থাকতো তো। হ্যাঁ। বুঝতে পারলে ব্যাপারটা? কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের কি এরকম হয়? আমাদের খাবারটা কি লিমিটেড না? বলো, খাবার লিমিটেড, জায়গা লিমিটেড, সবকিছু লিমিটেড তো। তাহলে হ্যাঁ লিমিটেড মানে স্যার। কি, সবগুলো সীমিত। তাহলে আমাদের খাবার সীমিত, বাসস্থানও সীমিত। তাহলে এই কারণে কি হচ্ছে বলো, আমাদের এইখানে যদি একটা খরগোশ নিয়ে আসি, তো তার কোনো কম্পিটিশন থাকবে কি থাকবে না বলো? একটা খরগোশ যদি থাকে, গোটা গোটা জমির মধ্যে একটাই খরগোশ আছে, তার কোনো কম্পিটিশন থাকবে? না স্যার, থাকবে কোনো না। কথা থাকবে না। হবে না। তাহলে এবার স্যার। যদি আমি এখানে আরেকটা খরগোশ ছেড়ে দিই, তাহলে বলো কম্পিটিশন দুজনের চলবে তোর মধ্যে? হ্যাঁ স্যার, দুজনের মধ্যে কম্পিটিশন হবে। এখানে আমি আরেকটা ছেড়ে দিলাম, তিনটা হয়ে গেলাম, এখানে আরেকটা ছেড়ে দিলাম, চারটা খরচ হয়ে গেল। এদের হ্যাঁ মধ্যে কি স্যার। হবে বলো, কম্পিটিশন হবে তো, যে কে বেশি খেতে পারে, বলো? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাতে কে টিকে থাকবে, যে বেশি ফিট সেই তো টিকে থাকবে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে দুর্বলরা সেখানে টিকতে পারবে না। তাহলে যে বেশি শক্তিশালী সে কি হবে বলো, আমাদের সেই গাছগুলো খাবার বেশি পরিমাণ খেতে পারবে। তাহলে এটার ফলে কি হচ্ছে বলো, আমাদের যে সীমিত খাদ্য বাসস্থান থাকছে সেটা কারা বেশি উপভোগ করছে, যে বেশি ফিট ফিট। তাহলে এই কথার মধ্যে কি হচ্ছে বলো, সার্ভাইভাল করছে কে? সার্ভাইভাল মানে কি, বেঁচে থাকা। তাহলে কারা বেঁচে থাকছে বেশি? যারা বেশি ফিট। সার্ভাইভ কথাটার করতে মানে পারবে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের যেহেতু সীমিত খাবার আর সীমিত বাসস্থান আছে, তাহলে আমাদের মধ্যে আমাদের যে পপুলেশন হচ্ছে, মানে আমাদের যে বাস্তুতন্ত্র হচ্ছে, সেখানে কি দেখা যাবে বলো? সেখানে দেখা যাবে কম্পিটিশন, সেখানে প্রতিযোগিতা দেখা যাবে। তো সেই প্রতিযোগিতাতে কে জয়ী হবে? যে বেশি ফিট, তাই না? তো যে বেশি ফিট সে বেশি জয়ী হবে। তাহলে যে বেশি ফিট সে তার বেঁচে থাকবে, তাহলে এটাকে আমরা বলছি কি বলো, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট। যে বেশি ফিট সে বেঁচে থাকবে, ঠিক আছে? তো লিখো সবাই, বলো। ডারউইনবাদের মোটামুটি বিবরণ আমি দিয়ে দিলাম। ডারউইনবাদ মোটামুটি বিবরণটা সব বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। হ্যাঁ স্যার, বুঝতে এবার যা পেরেছি। বললাম সেটাই পয়েন্ট করে করে আমি লিখবো। আমি গোটা সবগুলো একটা পয়েন্টে বলে দিয়েছি, এবার আমি পয়েন্ট করে করে সবগুলো লিখছি। পড়ার আগে গোটাটার একটা ছবি বানাবে, তাহলে যখন পড়বে তখন খুলবে, ঠিক আছে? লিখো, ফার্স্ট পয়েন্ট লিখো, অত্যাধিক জন্মহার। লিখো অত্যাধিক জন্মহার, বা অত্যাধিক হারে বংশবৃদ্ধি, যা লিখতে পারো, ঠিক আছে? অত্যাধিক জন্ম। এই পয়েন্টের মানে কি, মানে বুঝিয়ে দিচ্ছি। এবার বলো, আমাদের যে পৃথিবী আছে,
ধরো এই পৃথিবীতে ধরো জাস্ট আমি উদাহরণের জন্য বলছি, মানুষের প্রজনন খুব বেশি হচ্ছে, মানুষের প্রজনন অনেক বেশি হচ্ছে, মানুষের প্রজনন আর বেশি। তাহলে বলো 100 বছর 200 বছর পর এখন যেটা হচ্ছে বলো, 100 বছর বা 200 বছর পর গোটা পৃথিবীতে আর অন্য কোনো জীব দেখা যাবে না, শুধুমাত্র মানুষই দেখতে হবে তোমার আশেপাশে। অত্যাধিক হারে মানুষের বৃদ্ধি ঘটবে তখন তাহলে। হ্যাঁ, তাহলে আমাদের চোখের আশেপাশে যে অন্য জীব দেখতে পাচ্ছ, গরু, ছাগল, ওগুলো কিছু দেখতে পারবে না, সব এতটাই পরিমাণে মানুষ বেড়ে যাবে, শুধুমাত্র মানুষ দেখতে পাবে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কি পৃথিবীতে সেটা হচ্ছে না? হচ্ছে না। এখন হয়তো হচ্ছে, কিন্তু আসলে কি এটা হওয়া উচিত? হওয়া উচিত না তো, তাই না? তাহলে এটা এটা কেন হচ্ছে না বলো? মানুষ এতগুলো হচ্ছে না কেন? কারণ কি? কারণ আমাদের কি আছে বলো? সীমিত খাবার আছে, তাই না? হ্যাঁ স্যার, বাসস্থান সীমিত সবকিছু। হ্যাঁ, তাহলে এই জিনিসটা অত্যাধিক হারে জন্ম হওয়ার কেন হচ্ছে না বলো? আমাদের খাবারটা সীমিত আছে সেই জন্য। তো সবার ফার্স্টে লিখো অত্যাধিক জন্ম হয়। অত্যাধিক জন্মের পয়েন্টে কি লিখবে বলো? লিখো সবাই। তাহলে ডারউইন বলেছিল যে জীবের কাজ হচ্ছে শুধু জনন করা, ঠিক আছে? ডারউইন একটু করেছিল, তো ডারউইনের মতে হচ্ছে অত্যাধিক হারে জীবের হচ্ছে বংশবৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডারউইনের কথা, ঠিক আছে? তো ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা হচ্ছে জীবনের বৈশিষ্ট্য, ঠিক আছে? সেখানে করতে গিয়ে কি হচ্ছে বলো, ক্যালকুলেশন করে যখন দেখছে যে আমাদের একটা হাতি কি হচ্ছে বলো, হাতি হচ্ছে 750 বছরে 19 মিলিয়ন বংশধর সৃষ্টি হতে পারে। হ্যাঁ 750 বছরে দেখো, এবার দেখো হাতি আমাদের, আমরা যে এখনকার যে হাতিগুলো দেখছি না, হাতির জন্ম হওয়ার কিন্তু অনেক কম এখনকার যুগে। কিন্তু ডারউইন কি বলেছিল, ডারউইন বলেছিল যে হাতি যদি এরকম করে মানে জন্ম হতে থাকে, তাহলে হাতির যে সংখ্যা হবে সেটা আমাদের 750 বছরে কি হাতির সংখ্যা কতটি হতে বলো? 1,90,00,000। ঠিক আছে? তাহলে 1,90,00,000 হাতির সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাদের কি এখন 1,90,00,000 হাতি আছে পৃথিবীতে, না অনেক কম আছে বলো? আমাদের পৃথিবীতে হাতির সংখ্যা অনেক কম, অবশ্যই অনেক কম তো বলো। আচ্ছা স্যার। হাতির সংখ্যা অনেক কম তো, নাহলে হাতির সংখ্যা যদি কম না হতো তাহলে হাতিকে আমাদেরকে আলাদা করে পালন করতে হতো, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, এগুলো আলাদা করে রাখতো না, আমাদের এমনি ন্যাচারালি থাকতো বলো? হ্যাঁ স্যার, ন্যাচারালি থাকতো তখন বৃদ্ধি হ্যাঁ, বেশি হলে। এবার অবভিয়াসলি যে আমাদের হাতির সংখ্যা যখন কম আছে, তখন হাতিকে লালন পালন করার জন্য আমাদেরকে মানুষ লাগবে, তাই না? সেই জন্য তো ওকে আমাদের প্রাকৃতিক অরণ্য, অভয়ারণ্য, স্যাংচুয়ারি স্যার এগুলোতে রাখা হচ্ছে। হ্যাঁ, আর এগুলোর জন্য আমাদের, সেটার জন্য আমরা রাখা হচ্ছে। তাহলে আমরা দেখছি ডারউইন বলেছিল যে হাতির যদি প্রজনন ঘটে তো এরকম অতগুলো হাতি হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এতগুলো হাতির সংখ্যা থাকে না। কিন্তু ডারউইন যেহেতু বলেছিল সেটা আমাদের পড়তে হবে, তো লিখে নাও, লিখে নাও সবাই। ডারউইনের মতে, ডারউইনের মতে, ডারউইনের মতে অত্যাধিক হারে, অত্যাধিক হারে জীবের বংশবৃদ্ধির ফলে, জীবের বংশবৃদ্ধির ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে, জ্যামিতিক ও গাণিতিক হারে মানে এরকম 1 থেকে 2, 2 থেকে 4 এরকম করে হচ্ছে, ঠিক আছে? তাহলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যার বৃদ্ধি ঘটে, ঠিক আছে? এটা অলরেডি বলে দিচ্ছি আমি এটা। তাহলে জীবের সংখ্যার বৃদ্ধি এখানে উদাহরণ দিয়েছে, ঠিক আছে? ডারউইন কয়েকটা উদাহরণ দিয়েছিল, তার ডারউইন কি বলেছিল বলো? যেটা ডারউইনের মতে এক জোড়া হাতি থেকে, মানে হাতি তো অবশ্যই প্রজননের জন্য স্ত্রী হাতি, পুরুষ হাতি লাগবে, তাই না? তাহলে এক জোড়া হলো, তাহলে এক জোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি যদি বেঁচে থাকতো পৃথিবীতে, সকল হাতি ডারউইন বলছে যে সকল হাতি বেঁচে থাকলে এতগুলো হাতি হতো, কিন্তু ডারউইন আবার নিজেই পরের পয়েন্টে দেখবে নিজেই বলবে ডারউইন যে এটা সম্ভব না, ঠিক আছে? কোথায় বলে যে ডারউইন বলে যে এতগুলো সম্ভব,
তারপরে বলছে যে কেন সম্ভব না সেটা পরের পয়েন্টে বলে দেবো, ঠিক আছে? যখন পরের পয়েন্টে বলবো তখন বুঝে যাবে। তো একজন হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হতো 1,90,00,000,000। 1,90,00,000,000। কিন্তু বাস্তবে কি এতগুলো হাতি আছে? বলো সবাই, বাস্তবে না এতগুলো স্যার, হাতি নেই। তাহলে এইসব বাস্তবে এতগুলো হাতি না হওয়ার কারণ হচ্ছে কিন্তু যে বাস্তবে এতগুলো হাতি না হওয়ার কারণ হচ্ছে আমাদের আয়তন এবং ভূমিস্থান এবং খাবার দুটোই সীমিত, তাই না? সেটা আমি পরের পয়েন্টে বুঝাবো। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে নাও এখানে, জাস্ট একটা উদাহরণ ব্র্যাকেটে লিখে নাও। সাধারণত হাতি 12 বছরে একবার করে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার। লিখে নাও এখানে, জাস্ট একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, সাধারণত হাতি 12 বছরে একবার প্রজনন করছে। তাহলে বলো, অনেক পর পর প্রজনন করছে তো, তাহলে হাতির সংখ্যা কি অনেক কম হবে বাস্তবে, তাই না? কিন্তু মানুষের ক্ষেত্রে বলো, মানুষের সন্তান এরকম অনেক বছর পর পর হয় না, যে কোনো সময় হয়ে যেতে পারে, বলো? মানুষের দুটো যদি ফিমেল আর মেল যদি দুটো যদি অ্যাডাল্ট হয় তাহলে যে কোনো সময় বাচ্চা মানে তাদের প্রসব হতে পারে, তাই না? তাহলে হ্যাঁ স্যার। কিন্তু হাতির দিয়ে 12 বছরে একবার স্যার, হয়, ঠিক আছে? সন্তান প্রসব করে। মানুষের বাচ্চা হতে 1 বছরের 10 মাসে হয়ে যায় বাচ্চা, কিন্তু 12 বছর লাগে আমাদের একটা হাতির বাচ্চা প্রসব করতে, ঠিক আছে? লিখে নাও, এটা হয়ে গেল। এটা গেল হাতির উদাহরণ। এখানে আর একটা উদাহরণ আছে, আমাদের ঝিনুক আছে, সালমন মাছ আছে, এগুলো লিখতে পারো, জাস্ট এখানে লিখে নাও। জাস্ট খালি স্যালমন ডাটাগুলো একটু মনে রাখিও, এখানে লিখো সালমন স্যালমন মাছ। মাছ করে প্রজনন ঋতুতে এগুলো জাস্ট একটা ডাটা লিখে মনে রাখা হবে, ঠিক আছে? 3 কোটি 2 ডিম পাড়ে, তাহলে লক্ষ প্রায় ডিম। 3 কোটি ডিম পাড়ে। স্যার ওটা কি লিখেছেন, সালমন না কি বুঝতে পারছি না। সালমন মাছ, ঠিক আছে, সালমন মাছ। এটা হচ্ছে সালমন মাছ, দন্তস্ব আকার ল ম দন্ত ন, সালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। কিন্তু আদতে কি অতগুলো ডিম বেঁচে থাকবে না মরে যাবে অনেকগুলো, বলো? মরে যাবে। মরে যাবে, মরে কারণ খাবার সীমিত, বাসস্থান সীমিত, অনেকটা, সেই জন্য অনেকগুলো বাইরের প্রাকৃতিক পরিবেশে সবগুলো অনেকগুলো মরে যেতে পারে, ঠিক আছে? আরেকটা ডাটা মনে রাখতে বলো, ঝিনুক একবারে 12 কোটি ডিম উৎপন্ন করে, ঠিক আছে? লিখো, একটি ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে, ঠিক আছে? প্রাণীদের মধ্যে কিন্তু হাতির হচ্ছে প্রজনন হার সব থেকে কম, মোটামুটি যতগুলো প্রাণী আছে সব থেকে মানে আমাদের ধরা হয়, আরো উদাহরণ থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সব থেকে কম প্রজনন হার হচ্ছে হাতি। দেখতে পাচ্ছ তো কত বছরে, 12 বছরে একবার হচ্ছে, তাহলে প্রজনন হার কি অনেক কম, তাই না? এটা হলো আমাদের খাবার, তো লিখো। কিন্তু বলো, এই যে 1 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, এটা কি হয় আমাদের পৃথিবীতে অত্যাধিক হারে কি জন্ম হয়? না স্যার। হয় না। তাহলে না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হচ্ছে ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ। ও ভাব, তারপর অস্তিত্ব সংগ্রামী সবগুলো। হ্যাঁ, লিখে নাও, ভূপৃষ্ঠের সীমিত খাদ্য বাসস্থান। তো লিখো সীমিত, পয়েন্টটা লিখে নাও সবাই। এই পয়েন্টটা আজকে লাস্ট পয়েন্ট হবে, কারণ পরের দুটো আবার বোঝানো আছে, তো আপাতত আজকে থাকবে সীমিত খাদ্য ও বাসস্থান। তাহলে আমরা দেখলাম যে ডারউইন প্রথমে বললো যে আমাদের জীবের অনেক হারে
জন্মহার হয়ে যেত, কিন্তু আসলে ডারউইন নিজেই বললো যে এরকম এরকম ভাবে সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমাদের ভূপৃষ্ঠের আয়তন এবং খাবার সমৃদ্ধ। ঠিক আছে, তো লিখে নাও। পৃথিবীর 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 খাদ্যবস্তু উৎপাদনের হার, লিখো খাদ্যবস্তুর উৎপাদনের উৎপাদনের হার সীমিত। ঠিক আছে, অবভিয়াসলি আনলিমিটেড খাবার তো থাকবে না কোথাও, না? তাহলে কি হচ্ছে বলো? আর কি হচ্ছে আমাদের? ও বাসস্থান বাসস্থান তো সীমিত, তাই না? আমাদের পৃথিবীতে এমন তো না যে বাসস্থান বাড়তে আছে। বাসস্থান তো যেটুকু ছিল সেটুকুই আছে, না? পৃথিবীর আকার আকার কি বাড়ছে আস্তে আস্তে, না পৃথিবীর যেরকম আকার ছিল সেরকমই আছে? যেরকম যেমন আকার আকার ছিল সেরকম সেরকম। আছে। তাহলে এরকমই আছে। তাহলে নিশ্চয়ই বাসস্থান তুমি নিজে দেখো তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে কত ফাঁকা জায়গা ছিল, আগে ছিল না? এখন 10 বছর আগে যেরকম ফাঁকা জায়গা ছিল, এখন কি ওরকম ফাঁকা আছে, না অনেক ঘিঞ্জি হয়ে গেছে বলো? আশেপাশে এখন তো অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে, না? আগে তো অনেক ফাঁকা জায়গা ছিল, হ্যাঁ দেখবি স্যার, বাড়ির আশেপাশে। বন তাহলে জঙ্গল সময়, কেটে বসতি তৈরি হচ্ছে। হ্যাঁ, বসতি তৈরি হচ্ছে। তাহলে বসতি তৈরি হওয়ার জন্য কি করছে বলো? আমাদের বাসস্থানের যে মাপটা, মানে আমাদের যেটুকু জমি আছে, ওই জমিটা তো চেঞ্জ হচ্ছে না। জমিটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু মানুষের পরিমাণ বাড়তে আছে। তাহলে কি হচ্ছে বলো? কম্পিটিশন তৈরি হবে। তাহলে ডারউইন এটাই বলেছিল যে আমাদের সীমিত খাদ্য এবং সীমিত বাসস্থানের জন্য আমাদের কম্পিটিশন দেখা যাবে। তো যে কম্পিটিশনটা যেটা দেখা যাবে, এটা নেক্সট পয়েন্টে পড়াবো, সেটাই পরের দিন পড়াবো। রাজি তো? সীমিত পৃথিবীর খাদ্যবস্তুর উৎপাদনের হার সীমিত ও বাসস্থান সীমিত। ঠিক আছে, এটাকে বাসস্থান সীমিত। ঠিক আছে, এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। বলো, ডারউইনবাদের প্রথম দুটো পয়েন্ট বুঝতে পারে অসুবিধা, অত্যাধিক জন্ম আর সীমিত খাদ্য বাসস্থান? না স্যার, অসুবিধা নেই। না স্যার। চলো আজকের মতো এখানে থাক। আজকের ক্লাসে কোনো কারণে বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। না স্যার, বুঝতে পেরেছি। লেখার পর টোটাল পড়িয়ে দিচ্ছি আমি তোমাদের আজকে। ঠিক আছে, আর হ্যাঁ ডারউইনবাদেরও মেন দুটো পয়েন্ট হয়ে গেছে। তার আগে আমরা যেটুকু পড়েছিলাম একটু রিভাইজ করেছিলাম আগের দিনে পড়া। ঠিক আছে, চলো। আচ্ছা, তো মোটামুটি আজকে তোমাদের ডেমো ক্লাস হয়ে গেল আজকে। আচ্ছা, আমাকে স্যার বলেছিলেন যে নম্বরটা দিয়ে দিতে লাস্টে, স্যারের নম্বর, যদি কেউ অ্যাডমিশন নিতে চায়। তাহলে আমি নম্বরটা এখানে লিখে দিচ্ছি। স্যারের নম্বরটা লিখে দিতে হবে, ঠিক আছে? যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর আমার যে রেগুলার ক্লাস করো যারা আসো তো, যারা আমার ক্লাস হ্যাঁ করছো স্যার, রেগুলার, আচ্ছা। তো হ্যাঁ তাদের স্যার। হ্যাঁ স্যার। স্যার। তো তাদের নেক্সট ক্লাস যেরকম থাকে বুধবার দিন। ঠিক আছে, বুধবার দিন রাত বেলা 8টা থেকে। ঠিক আছে স্যার। তো তাহলে লিখে ঠিক নাও। আছে স্যার, গুড নাইট। গুড নাইট। যাদের হয়ে গেছে বেরিয়ে যাও। ঠিক আছে, আমি এখানে যারা যারা নতুন আছে তাদের জন্য লিখে দিই। স্যার থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। তো এখানে বিপ্লব স্যারের নম্বরটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, বিপ্লব স্যারের নাম, আচ্ছা বঙ্কিম স্যারের নম্বরটা লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এখানে বঙ্কিম স্যারের নম্বরটা লিখলাম। ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, তো হচ্ছে 9733609508 লিখে নাও। ঠিক আছে, বঙ্কিম স্যার, এটা বিপ্লব স্যার না, বঙ্কিম স্যারের নম্বর। যারা যারা অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, স্যার গাইড করে দেবেন। 9733609508। ওকে, চলো তাহলে আজকের মতো এখানে শেষ। বলো, আজকের ক্লাসে বুঝতে কোনো অসুবিধা করেনি আর? না স্যার। চলো ঠিক আছে, তাহলে আমি এন্ড করছি ক্লাস। ঠিক আছে, গুড নাইট।